ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, বাহন, সঙ্গীত, সাহিত্য, সৌন্দর্য তথা বিউটিফিকেশন, আর্ট অ্যান্ড কালচার প্রভৃতি ইত্যাদি অসংখ্য কারকতার যে প্ল্যানেট শুক্র আমাদের সম্পূর্ণ মায়াবাদ বা ইলিউশনকে যে কন্ট্রোল করে সেই হচ্ছে শুক্র। সে আগামী 28 তারিখ তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পরবর্তী প্রায় 4 মাসের জন্য তার গোচর সংগঠিত করতে চলেছে। এই গোচর সংগঠনকালে শুক্র এই ঘরে অর্থাৎ মীন রাশিতে তার এক্সল্টেড স্টেট, তার তুঙ্গ স্থানে প্রবেশ করছে এবং প্রবেশ করে সেখানে বকরি হবে। বুধও সেখানে বকরি হবে, বকরি হয়ে সে নিচের দিকে নামবে এবং নেমে এসে প্রায় মীন এবং কুম্ভ রাশির জাংচারে অবস্থান করবে এবং পুনরায় মার্গী হবে। মার্গী হয়ে এই যে মীন রাশি তার যে এক্সল্টেড স্টেট, তার মূল ত্রিকোণ থেকে 6th হাউস, তার এক্সল্টেড স্টেট থেকে ফাইনালি এই রুম সে লিভ করবে যে ডেটে, সেটা হচ্ছে 31/5/2025 সকাল 11টা 16 মিনিটে। তাহলে বুঝতে পারছেন নিয়ার অ্যাবাউট ফেব্রুয়ারি মাসের 28 দিন হলেও বাদ বাকি মাসগুলো, জানুয়ারি তো 31 দিনের আছে, মার্চ মে দুটোই 31 দিনের, তো পুরো হিসেব করলে 120 দিনের বেশি সময় শুক্র মীন রাশিতে অবস্থান করবে। যে শুক্র অ্যাভারেজ আমরা নর্মালি বাজার চলতি বইতে পড়ি 28 দিন একটি ঘরে থাকে, এখানে তার গতি, কৌণিক গতি সেটা 1 ডিগ্রির থেকে সামান্য বেশি থাকে। অতিচার গতিতে শুক্র মোটামুটি 25 থেকে 26 দিনের মধ্যে একটি ঘর সে অতিক্রম করে চলে যায়। তো এই পরিস্থিতিতে শুক্র যে সময় একটি ঘরে থাকে তার প্রায় কম্পারেটিভলি 4.5 থেকে 5 গুণ সময় বেশি সময় সে তার এক্সল্টেড স্টেটে অবস্থান করবে এবং 18ই মে পর্যন্ত 2025 সাল অর্থাৎ মীন রাশি লিভ করার প্রায় 13 দিন আগে পর্যন্ত রাহুর সাথে তার কনজাংশন থাকবে। স্যাটার্নও 29 তারিখ 29শে মে এর পরে 29শে মার্চ থেকে মীন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতিও 15ই মে থেকে রবিও 15ই মে থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং বুধও জানুয়ারি মাসের প্রায় এন্ড থেকে 26 তারিখ থেকে মীন রাশিতে প্রবেশ করে যাবে। তো এই ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে মীন রাশিতে প্রবেশ করে যাবে। ডেটা দেওয়ার সময় একটু গন্ডগোল হচ্ছে, মার্জনা করবেন। তেমন হলে আমি আরেকবার বলে দিচ্ছি, বুধ প্রবেশ করবে মীন রাশিতে 26শে ফেব্রুয়ারি, রবি প্রবেশ করবে 15ই মার্চ এবং শনি প্রবেশ করবে 29শে মার্চ 2025। তো এখানে 5টি প্ল্যানেট, রবি যদিও প্ল্যানেট নয় সে নক্ষত্র, কিন্তু তবুও আমরা কলোকিউয়ালি বলার সময় তাকে প্ল্যানেট হিসাবেই বলে থাকি। তো সেই হিসাবে 5 জন একত্রে অবস্থান করবে এবং 3 বার এখান দিয়ে চন্দ্র পাস করবে। তো সেক্ষেত্রে অনেক সময় 6 জনেরও এখানে কনজাংশন হবে। তো তার ফলে মীন রাশির যে নর্মাল প্রভাব প্রতিপত্তি বা তার যে কারকতায় কিছুটা ডিস্টরশন হবে, কারণ সবকটা প্ল্যানেটই আমি বারবার বলেছি যে আপনারা বইতে পড়বেন যে বিভিন্ন প্ল্যানেট বিভিন্ন প্ল্যানেটের বন্ধু হয়, এরকম কেউ কারোর সাথে মিত্রতা বা সন্ধি কেউ স্বাক্ষর করেনি। প্রত্যেকের একটা করে গুণ আছে, সেই গুণটা যদি আরেকটি গুণের বা তার কার্যকরিতার কাছাকাছি কার্যকরিতা সে লাভ করে, তখন তাকে আমরা তার সাথে সাদৃশ্যপূর্ণ প্ল্যানেট বা খুব সহজ ভাষায় মিত্র প্ল্যানেট বলে থাকি। বা যদি বিপরীত গুণ সম্পন্ন হয় তখন তাকে আমরা এনিমি বা শত্রু প্ল্যানেট বলে থাকি। কিন্তু এখানে কেউ কারোর শত্রু বা মিত্র নয়, সবাই তার গুণ এবং তার উপরে যে কাজ করবার তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে বাই দ্য সুপ্রিম পার্সোনালিটি, তো সেই অনুসারে তিনি কাজ করে যাচ্ছেন অ্যাজ এ ডেমিগডস।
তো গত বছর অর্থাৎ প্রায় ওই মার্চ মাস নাগাদ শুক্র এখানে রাহুর সাথেও সংযুক্তি হয়েছিল, যদিও তখন সেখানে শনি আসার কোনো প্রশ্ন ছিল না, রবি তো অবশ্যই ছিল। তো তখনও একবার গিয়েছিল, আমি পুরোনো আলোচনা যারা দেখেছেন তারা হয়তো ব্যাপারটা কিছুটা মাথায় রাখতে পারবেন। সেই তৎকালীন এক বছর আগের আলোচনার থেকে এই বছর আলোচনার মৌলিক পার্থক্য হচ্ছে শুক্র এই ঘরে বকরি হবে। তো তার ফলে প্রথম তো তার এক্সল্টেড ঘর, তুঙ্গ ঘর, এবং সেখানে সে বকরি হবে। সুতরাং তার কার্যপ্রণালী তথা একাধিক প্ল্যানেট যেহেতু এখানে থাকবে, এবং বারবার বলছি যে প্রত্যেকেই তার গুণ এবং কার্যকরিতা হিসাবে সম্পূর্ণ বিপরীতধর্মী, তো তার ফলে তার ফল প্রদানের ক্ষেত্রে কিছু মৌলিক পার্থক্য বা কিছু পার্মানেন্ট ইফেক্টও এখানে আমরা দেখতে পাবো। আমাদের আলোচনার বিষয়বস্তু এটা নিয়ে থাকবে। তবে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে যেটা থাকবে সেটা হচ্ছে শুক্র বকরি হওয়ার আগে পর্যন্ত অংশ। শুক্র বকরি হচ্ছে কবে সেই তারিখটা আপনাদের আমি সার্বিক তারিখটাই একটুখানি বলে দিই, তাহলে সুবিধে হবে। শুক্র মীন রাশিতে এন্ট্রি করছে 28/1/2025 ভোরবেলা 6:42 এবং এইখানে প্রবেশ করে সে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে। প্রবেশ করা মাত্রই সে এক্সল্টেড হবে। তো এখানে প্রবেশ করে বৃহস্পতির চতুর্থ চরণে থাকবে, যেটা কর্কট রাশির নবাংশ। এখানে সে অবস্থান করবে এই 3°20' পর্যন্ত। সেটা হচ্ছে 1/2/2025 সকাল 8:07 পর্যন্ত 3°20'। এবং শুক্র বকরি হবে 2রা মার্চ। 2রা মার্চ ভোরবেলা 5:12 যে ডিগ্রিতে গিয়ে বকরি হবে সেটা হচ্ছে 16°38'53। আবার বলছি 16°38'53, এবং সেটা বৃশ্চিক রাশির নবাংশ। তাহলে শুক্র কর্কট রাশির নবাংশ থেকে বৃশ্চিক রাশির নবাংশের একদম শেষ প্রান্তে চলে আসবে। দেখুন আর 1 মিনিট গেলে সে ধনু রাশির নবাংশে প্রবেশ করত। তো যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আমরা আমাদের আলোচনাটা থাকবে মূলত এই পর্যন্ত। যখন বকরি হবে তখন প্ল্যানেটের প্রকৃতি, তার তাৎপর্য, তার অ্যাক্টিভিটিস সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে। কারণ বুধও এখানে বকরি হবে মীন রাশিতে। এখানে নিজভঙ্গ রাজযোগ হবে এবং দুজনেই বকরি অবস্থায় থাকবে বেশ কিছুদিন, এবং তার সাথে সাথেই রবি ঢুকবে, শনিও কিছুদিন পরে প্রবেশ করবে। রাহু তো এখানে অবস্থান করছে অলরেডি গত প্রায় 15 মাস ধরে। তো নিচের দিকে আছে একেবারে। রাহুরও নক্ষত্র পরিবর্তন আছে। 15ই মার্চ রাহু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, শনির নক্ষত্র ত্যাগ করে। সুতরাং এখানে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্ন এবং অনেকগুলো জিগজ্যাগ এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই সবগুলোই এখানে সংগঠিত হবে। তো সেই আলোচনার বিষয়বস্তুটা পরে আসবে। আগে আমরা আগামী প্রায় 1 মাসের জন্য আলোচনা এখানে করব। এই আলোচনা করার সময় আপনাদের কতগুলো বিষয় একটু বলে নিই। বহু মানুষ খুব ন্যাচারাল প্রশ্ন করেন। প্রথম যে অংশটা নিয়ে বলি যে শুক্র মীন রাশিতে এক্সল্টেড হয় কেন। অনেক ঘর আছে। বৃহস্পতি এবং শুক্র নীতিগতভাবে একজন দেবগুরু এবং একজন দৈত্যগুরু হিসাবে আমাদের কাছে নর্মালভাবে পরিচিতি লাভ করে। তো বৃহস্পতির রুমে গিয়ে শুক্র কেন এক্সল্টেড হয়? সে শনির ঘরে হতে পারত, সে বুধের ঘরে হতে পারত। তার প্রথম কারণ হচ্ছে এই ঘরের প্রকৃতি। এই ঘরের প্রকৃতি এবং এই ঘরে কালপুরুষের অবস্থান। বৃহস্পতির মূল ত্রিকোণের অবস্থানকে চিন্তা করুন, সেটা হচ্ছে কালপুরুষের 9th হাউস। আমাদের কালপুরুষের ধর্মভাব, ধর্ম মানে তার নেচার, তার প্রকৃতি, সেই ভাব, সেটা যেটা পুরুষানুক্রমে বহন করে আসছে, তার লেগেসি, তার গোত্র।
যেটাই আপনি বলুন, তার লিনিয়েজ, তার ক্ল্যান, সেটা তার 9th হাউস। সে এবং এই 9th হাউসের 4th হাউস, 9th হাউসের যে প্রাথমিক যে ক্রিয়েটিভিটির জায়গা, বা 9th হাউসের যে প্রাথমিক যে ধর্ম এবং তার যে সংগঠন, সেটাকে দর্শায়। আমরা বহু ক্ষেত্রে দেবতার ঘর বলি, যে 9th হাউসের 4th হাউস দেবতার ঘর হিসাবে পরিগণিত হয়। কিন্তু সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই 4th হাউসে কিন্তু বৃহস্পতি তার প্রাথমিক যে সত্তা, সেটাকে দর্শায়। বৃহস্পতির প্রাথমিক সত্তা কি? প্রাথমিক সত্তা হচ্ছে নলেজ। বৃহস্পতি ইজ আ প্ল্যানেট অফ নলেজ। কিরকম নলেজ? না, স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল নলেজের একটা কম্বিনেশন। প্রাথমিক পর্যায়ে এটা মেটেরিয়াল, দেন ইট ট্রান্সফর্মস ইন্টু স্পিরিচুয়াল নলেজেস। তো এই ট্রান্সফরমেশনটা যখন হয়, এই ট্রান্সফরমেশনটা বৃহস্পতির দশায়, কেউ 16 বছরের দশার লাস্ট 4 বছরে হয়, যদি সে সেটা বয়সে পায়। আর বয়সে না পেলে ট্রান্সফরমেশনটা হওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম বেশি ভাবে ব্যাপারটা ঘটে থাকে। তার মানে, এবং 4th হাউস থেকে আমরা কি দেখি? 4th হাউস আমাদের বাড়ি, আমাদের সুখ, আমাদের স্বাচ্ছন্দ্য, বেসিক পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, এগুলোকে দর্শায়। এখন জুপিটার আমাদের ন্যাচারাল, দেখুন শুক্র বলতে আমরা যে জায়গাগুলোকে একদম আমার আলোচনার প্রারম্ভিক ওয়ার্ডে আমি ইউজ করেছি, যে ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, বাহন, এই সমস্ত কিছুই আপনি জীবনে অ্যাকুয়ার করতে পারবেন, জীবনে পাবেন বাই ডিন্ট অফ ইউর কোয়ালিটি, কোয়ান্টিটি। আপনি কোন পরিবার বা কোথায় সেটাকে আপনার জন্ম হচ্ছে, আপনার জন্মের উপরে আপনার প্রাথমিকভাবে কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা প্রারব্ধ কর্ম দ্বারা বিবেচিত। আপনার পিতামাতা বা আপনার পরিবারের সবাই তার দ্বারা একে অপরের সাথে কোরিলেটেড। সেই অনুসারে একটি মানুষ, একটি সোল একটি পরিবারের মধ্যে আসে, সবাই সবার সাথে কোরিলেটেড অবস্থায় আসে। কারণ এই মেটেরিয়াল সংসারে, দুঃখালয়মে, আপনি যে সুখ দুঃখ যেটাই পাবেন না কেন, মিউচুয়াল, আপেক্ষিক। তো সেটা আপনিও যতটা পাবেন, আপনার পুত্রকন্যাও ততটা তার থেকে কম বেশি পেতে পারে। সবকিছু সবার সাথে তাদের পাপ পূর্ণের ব্যালেন্স অনুসারে হয়। এটা মেটেরিয়াল ওয়ার্ল্ডে সেই জন্য ঘুরে আসতে হয়। তো সেটা আপেক্ষিকভাবে আমাদের উপরে থাকে না, আমাদের প্রারব্ধ কর্মের উপরে থাকে, এবং তার উপরেই হরোস্কোপটা দাঁড়িয়ে থাকে। তো হরোস্কোপটা হচ্ছে আপনি যখন জন্মাচ্ছেন সেই মুহূর্তের প্ল্যানেটের একটা স্ন্যাপ, ইনস্ট্যান্ট স্ন্যাপ ছবি, এবং সেটাকেই ডেরিভেটিভ করে অনেকগুলো নামানো যায়। সেই জন্য মৌলিক বা বেসিক চেঞ্জেস কোনোদিন হরোস্কোপে কোনো কিছু করা যায় না। একদম মহর্ষি ভৃগু সেটা একদম স্পেসিফিকভাবে বলা আছে, স্কন্দ পুরাণেও স্পেসিফিকভাবে বলা আছে, কখনো করা যায় না, অথর্ববেদেও বলা আছে। এটা করা যায়, সেটা হচ্ছে আমাদের পঞ্চভূতের যে অংশ, রক্তমাংসের শরীর, সেটা আমাদের যতটা কন্ট্রাস্ট হয় বেস হরোস্কোপের সাথে, তার বর্তমানের গোচর বা তার দশা অন্তর্দশার সাপেক্ষে তার হাতের অংশ যতটা, সে তার একটা সামান্য অংশকে প্রভাবিত করবার চেষ্টা করা যেতে পারে, কিন্তু সেটাও সব সাবট্র্যাক্টরের উপরে কাজ করাটা কম। তাহলে বৃহস্পতির কথা আমরা কেন বলছি? কারণ বৃহস্পতি আমাদের মৌলিক, আমাদের জীবনে আমরা যা কিছু মেটেরিয়াল জিনিস লাভ করি, মনে করুন একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, তার প্রাথমিক উদ্দেশ্য কি? লেখাপড়া করবে, তারপরে সে কোনো একটা ডিগ্রি অর্জন করবে, তারপরে সে তার পেশায় প্রবেশ করবে, এবং সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তার পরিবারকে সে এক্সটেনশন করবে, যেটা তার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন, সেটাকে তিনি মানে পুশ করবেন। তার মানে সে একটা মেটেরিয়াল স্টেবিলিটির দিকে যাচ্ছে বাই টেকিং দ্য নলেজ। এই মেটেরিয়াল পথে চলতে চলতে কিছু বছর পরে তার মধ্যে যখন বিবেক, বৈরাগ্য, বুদ্ধি যখন উদয় হবে প্রপারভাবে, যে এই মেটেরিয়াল জিনিসগুলো কোনোটাই আমাকে সুখ প্রদানকারী নয়, তখন সে আস্তে আস্তে বৃহস্পতি থেকে স্যাটার্নের অ্যাম্বিয়েন্সে চলে যায়।
এবং এই যে টেকনিক্যাল জায়গাটা, এই জন্যই বৃহস্পতিকে মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের কম্বিনেশন বলা হয়। এবং এই নলেজটা না থাকলে আপনি শুক্রের গুণ, বুধের গুণ কোনো কিছুই ভোগ করতে পারবেন না। বেসিক জায়গা, মানে বর্ণ না জানলে যেরকম আপনি পড়তে পারবেন না, ঠিক সেরকম ব্যাপার আর কি। গুরু না থাকলে তার বাণী শুনতে পারবেন না। পূর্বদিনে গুরু তার শিষ্য শিষ্যাদের তিনি বলতেন এবং তারা শুনে ব্যাপারটা মুখস্থ রাখতেন। বেদের মানে কি? বেদ মানে নলেজ। নলেজ মানে দেয়ার ইজ আ নলেজ, মানে হায়ার নলেজও আছে, লোয়ার নলেজও আছে, অবভিয়াসলি, যে কোনো জায়গায়। তো সেই কারণে আমি দেখবেন অনেকবার বলি যে আমাদের যে কোনো শাস্ত্র তারা যাতে সমস্ত প্রকারের মানুষের জন্য গ্রহণযোগ্য হয়। অর্থাৎ আমাদের সমাজে তামসিক, রাজসিক প্রায় সংখ্যাগরিষ্ঠ মানুষ, এর মধ্যে সাত্ত্বিক মানুষ খুব কম, সমাজের টোটাল পপুলেশনের হয়তো 1-2% হবে। কিন্তু নলেজটাকেও সেইভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে, যে স্তরে সেই নলেজটা কিন্তু তার জন্য খাপ খাবে। তো জুপিটার সেই জায়গাটাকে দেখে, আর শনি তার সেগ্রিগেশনটার থেকে তার আপলিফমেন্ট করায়। এখানে অনেক কিছু বলা যায়, বিশিষ্ট অদ্বৈত, শুদ্ধ অদ্বৈত, এখানে অনেক তত্ত্ব বলা যায়, কিন্তু এটা সেখানকার বলার বিষয় নয়। আপনারা শুধু বুঝুন, বেদ মানে নলেজ, নলেজ মানে তার গ্রেডেশন আছে। তো ক্লাস 10-এ যেটা পড়ানো হয় একই বিষয় ডিগ্রি কোর্সে গিয়ে একরকম পড়ানো হবে না, বা পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে একরকম পড়ানো হবে না। ডিফারেন্সিয়েশন আছে বলেই তো ডিভিশনটা আছে। তো বৃহস্পতি আমাদের বেসিক যে পেরিফেরি সেটাকে নির্ণয় করে, তার উপর দাঁড়িয়ে আমরা কাজ করি। আপনি একটা উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেন, যেখানে হয়তো আপনাকে কোনো কাজ না করলেও আপনার জীবন চলে যাবে, বা আপনি এমন একটা ইনফ্লুয়েন্সিয়াল পরিবারে জন্মালেন যে আপনি জানেন আপনি কিছুদিন বাদে কোনো একটা পদ আপনি পেয়ে যাবেন বাই ডিন্ট অফ ইউর ফ্যামিলিজ ইনফ্লুয়েন্স। এটা কোথা থেকে আসছে? তার পেছনের দিকের কিছু মানুষের কৃতকর্মের ফল তো আপনি ভোগ করছেন। এই ভোগটা এমনি আসেনি, এটা আপনার প্রারব্ধের দ্বারাও এসছে। অবশ্যই মেটেরিয়াল প্রারব্ধ আপনাকে কাজে জড়াবে এবং দুঃখও দেবে তার থেকে। কিন্তু আমি আপাত দৃষ্টিতে যদি মেটেরিয়াল জায়গাটা দেখি, তাহলে সেই মেটেরিয়াল জায়গাটাকে নির্মাণ করেছে পেছনের দিকের ফেলে আসা কিছু কাজ, এটা আপনাকে বর্তমান জায়গাটা তৈরি করে দিচ্ছে। বহু মানুষ বলে এ তো কিছু করেনি, দেখো কত সুখ ভোগ করছে। তার মানে এটা নয় সে করেছে কাজ। হ্যাঁ, আমরা তো বুঝতে পারি না, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এটা তো একটা অনন্ত জার্নি তো সোলের। সেই কোন জার্নিতে সে কাজ করে এসছে এবং কোন ফল সে এখন ভোগ করছে, সেটা তো বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো সেই জায়গাটা তৈরি করে বৃহস্পতি। সেই কারণে বৃহস্পতির ঘরে শুক্র এসে তার কারুকার্যটা নির্মাণ করে। খুব ক্লিয়ারলি বুঝুন কোথায় নির্মাণ করছে। শুক্রের, বৃহস্পতির মূল ত্রিকোণের ঘরে কিন্তু নয়। মূল ত্রিকোণ তার বেস জায়গা, যেখান থেকে সার উৎপত্তি হচ্ছে, এবং উৎপত্তির যে প্রিভিলেজ সেটা ভোগ করছে, সেটা বৃহস্পতি তার 4th হাউস থেকে ভোগ করছে। একটা ছাত্র ছাত্রী পড়াশোনা করে হাই সেকেন্ডারি পাস করলে, ইন্টারমিডিয়েট পাস করে সে ধরুন ডক্টর হচ্ছেন বা ইঞ্জিনিয়ার হচ্ছেন বা প্রফেসর হবেন বা কোনো সায়েন্টিস্ট হবেন, যাই হোক, তো তার ওটা হচ্ছে তার 4th হাউস থেকে জেনারেট হচ্ছে। তো সেই জেনারেশনে শুক্র এসে তার উপরে কারুকার্য নির্মাণ করে দিচ্ছে। এই কারুকার্য নির্মাণ করার জায়গাটাই শুক্রের এক্সল্টেশন, মানে শুক্র তুঙ্গ হওয়া। সেখানে শুক্র কখনো কোনো জিনিসের মৌলিক পরিবর্তন করে না। শুক্র আপনাকে একটা ঘোরের মধ্যে নিয়ে যাবে। খুব খারাপ উদাহরণ দিয়ে বলছি, মানুষ দেখবেন, অনেক মানুষ রাস্তাঘাটেই দেখতে পাবেন পথ চলতি অনেক সময়, যে খুব নেশা করেছে, সে একটা অন্য জগতে রয়েছে, তার আচরণ, তার অভিব্যক্তি, তার ন্যাচারাল যে অ্যাক্টিভিটিস সেটা ডিফারেন্ট। সেই মানুষটি আবার 10 ঘন্টা পরে কিন্তু ভুলে যাবে সে কি করেছে। তো শুক্র হচ্ছে সেই রকম হ্যালুসিনেশনে নিয়ে যাওয়া। এই এন্টায়ার যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, সকালবেলা ঘুম থেকে উঠে যে দৌড় শুরু করে সবাই, এই দৌড় শুরু করাটাই হচ্ছে শুক্র, এবং মূলত রাহু এবং মঙ্গল, এই 3জন মিলে একসাথে দৌড় শুরু করায়।
বহু জ্ঞানী মানুষ আছেন যিনি জানেন, মানে জ্ঞানী মানে ধরুন কিছুটা তার নলেজ আছে, পুরো স্পিরিচুয়াল বলছি না, এগুলোর অ্যাকচুয়ালি কোনো মানে নেই, তবুও তিনি করেন। কারণ সংসার চালাতে হবে, ঘর চালাতে হবে, কিছু মেটেরিয়াল কাজ দরকার আছে, যেহেতু গৃহী মানুষ। তো এটা হচ্ছে মেন ব্যাপার। এই কারণে শুক্র বৃহস্পতির রুমে এসে এক্সল্টেড হয়। নাম্বার 2 হচ্ছে কালপুরুষের দ্বাদশ ঘর এবং নিজের মূল ত্রিকোণ থেকে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর থেকে কি বোঝায়? আমাদের দৈনন্দিন জীবন, এছাড়া রোগ ঋণ শত্রু বোঝায়, পেট বোঝায়, মানুষ যে পশু পাখি পোষে না সেটাও বোঝায়। 6th হাউস থেকে, 6th হাউস যত কলিযুগ যত এগোবে তত 6th হাউস জেনারেটেড হবে, মনে রাখবেন। এ আমার কথা নয়, এ স্কন্দ পুরাণে পরিষ্কার বলা আছে, অন্য রকম ভাবে বলা আছে, আমি হয়তো একটু খুব ডাইলিউটেড ফর্মে বলে দিচ্ছি। তো মানুষ তত বেশি পশু পাখি এদের পোষা, গৃহের মধ্যে নিয়ে আসা, সবকিছু কাজের একটা সেপারেশন আছে, একটা সেগ্রিগেশন আছে। আমিও ছোটবেলা থেকে পশু পাখি পুষি, তাদের করি, যারা জানে তারা অনেকেই জানে, কিন্তু সবার একটা জায়গা আছে, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। তো এতে কাউকে ছোট বা কাউকে বড় বা কিছু করার দরকার নেই, তারকেও অস্বস্তি দেওয়া, তারও ন্যাচারাল বিচরণ ক্ষেত্র আছে। একটা বাঘকে চিড়িয়াখানায় বন্ধ করে রাখা, আমরা দেখতে যাই ঠিক আছে, তো চিড়িয়াখানায় বন্ধ হওয়ার জন্য কিন্তু সেই পশুটির জন্ম হয়নি, সেই পশুটি অবাধ একটা বিচরণ ক্ষেত্র দরকার। তো সবকিছুর একটা সহজাত বা ন্যাচারাল স্টেট আছে, সেই স্টেটটাতে রাখাটাই তার সব থেকে বেটার। এটা মানে বিরুদ্ধভাবে ভাববেন না কোনো জায়গায়। কিন্তু 6th হাউস অ্যাক্টিভেটেড হতে থাকবে। তো 6th হাউস অ্যাক্টিভেটেড হতে থাকবে মানে শুক্র অ্যাক্টিভেটেড হতে থাকবে। কালপুরুষের 6th হাউস দেখুন বুধের ঘর, সেখানে শুক্র এসে ডেবিলিটেটেড হয়, নীচ হয়। আর শুক্রের মূল ত্রিকোণ থেকে 6th হাউস, সেটা বৃহস্পতির ঘর, সেখানে শুক্র এসে তুঙ্গ হয়। তো খুব ন্যাচারাল ব্যাপার, শুক্রের নীচ এবং তুঙ্গ হওয়া যে স্টেটেই থাক না কেন, শুক্রের মেন বিষয় হচ্ছে এরোশন, ক্ষয়। আপনাকে ক্ষয় করে আনন্দ দেবে। আপনি একটা বিরাট একটা জলসার আয়োজন করলেন আপনার বাড়িতে, অনেক বন্ধু বান্ধব আসলো, খুব বেশ একটা আনন্দ মজা অনেক কিছু হলো, হর্ষ উল্লাস অনেক কিছু হলো। কিছুক্ষণের জন্য আপনি একটা অন্য ওয়ার্ল্ডে চলে গেলেন, বন্ধু বান্ধব সবার সহচর্যে সবাই। কিন্তু তারপরে দুদিন পরে যখন চিন্তা করলেন যে না, বিষয়টি করার জন্য আপনার হয়তো 25,000 বা 30,000 বা আরো বেশি খরচা হয়েছে, তখন কিন্তু আপনি ভাববেন যে খরচাটা হয়তো পরের মাসে করলে হতো, টাকাটা বাঁচতো, এরকম কিছু বা অন্য কোনো জায়গায়। অর্থাৎ শুক্র আপনাকে আনন্দ দেবে, কিন্তু তার বিনিময়ে পয়সাটা নিয়ে নেবে। পয়সা না নিলেও অন্য কোনো ভাবে আপনার থেকে এমন কিছু নিয়ে নেবে উইচ ইজ ভেরি এসেনশিয়াল, এবং তার বিনিময়ে আপনাকে লং টার্ম কিছু প্রোভাইড করবে না, কিছু স্মৃতি প্রোভাইড করবে। ধরুন এই আনন্দ উল্লাসের কথা অন্য কোনো আনন্দ উল্লাসের ঘটনায় গিয়ে আপনি আলোচনা করলেন, এরকম একটা অবাঞ্ছিত কোনো তার ভ্যালুলেস সিগনিফিকেন্সলেস কোনো স্মৃতি আপনার মধ্যে থাকবে, এর বাইরে কিছু থাকবে না, যার দ্বারা কোনো নলেজের প্রাপ্তি ঘটবে না। শুক্র এখানে এসে অ্যাকচুয়ালি ডিন্ট অফ নলেজ যেটা থাকে, বৃহস্পতি যেটা দেয় সেটাকে কমিয়ে দেয়, নলেজটাকে। শুক্র আপনাকে সবসময় সুপারফিশিয়ালি কাজের মধ্যে নিয়ে যাবে। শুক্র মানেই হচ্ছে মিথ্যে। মিথ্যে কথাটা হয়তো খুব কর্কশ খারাপ শোনায়, শুক্র মানে আপনার উপরে একটা প্রলেপ লাগানো। আমার যা বয়স, আমি মনে করুন যে মেকআপ টেকআপ করে আসলাম, 10 বছর বয়স কমে গেল, তার মানে কি? এটা একটা মিথ্যে জায়গায় যাওয়া। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন অনেক বয়স হয়ে গেছে অনেক নায়কের, তিনি একটা কলেজের ছাত্র অভিনয় করছে, আমরা জানি, আমরা দেখতে যাচ্ছি, হয়তো সে অসাধারণ অভিনেতা, সে নিয়ে আমার বক্তব্য নেই কোনো, তার যে বয়সটা কমানো হয়েছে, আমি সেই প্রসেসটা বলছি, সেই প্রসেসটা কিন্তু
অবশ্যই কেউ বলবে যে তো কত উৎকর্ষ জিনিস, আপনি এসব ভুলভাল কথা বলছেন। কি উৎকর্ষের প্রশ্ন নিয়ে আমি কথা বলছি না। আমি বলছি একটা আননোন মানুষ যদি দুম করে দেখে তাহলে সেই ছেলেটিকে ভাববে হয়তো তার 22-25 বছর বয়স, কিন্তু দেখা যাচ্ছে তার 50-55 বছর বয়স, অর্থাৎ মিথ্যে। যত ধরুন আপনি দেখবেন না যুগের যত অ্যাডভার্টাইজমেন্ট হয়, আর অধিকাংশ অ্যাডভার্টাইজমেন্টই হয় দেখবেন এই সমস্ত বিউটিফিকেশন, অমুক তমুক। আমি নিজেই দেখি বিভিন্ন, তো এগুলোর কারণই হচ্ছে মানে প্রথম 10,000 বছর কলিযুগ অতিক্রান্ত হওয়ার পরে অলমোস্ট দেবদেবীদের ভাইবস আসাটাও বন্ধ হয়ে যাবে আরতে। আমি বলছি না, স্কন্দ পুরাণে বলা আছে, পড়ে নেবেন, তেমন হবে। তো এটা তো তার একটা ভগবান এখান থেকে মানে তার যে পার্থিব শরীর সেটা চলে যাওয়ার পরে, সেটাও প্রায় 5.25 বছর মতন হয়ে গেছে। তো আস্তে আস্তে সময় আমরা এগোচ্ছি। 4,32,000 বছরের কলিযুগ, তো 10,000 বছরের পরে ব্যাপারটা কিন্তু খুব স্লথ হয়ে যাবে। তার পরিপ্রেক্ষিতে যেটা মানে বলা যায়, শুক্র এই জায়গাটাকে পুরো অকুপাই করে নেবে। শুক্র মানেই হচ্ছে ষড়রিপু দ্বারা চালিত বিষয়বস্তু, অর্থাৎ আমাদের ইনস্ট্যান্ট প্লেজার যে জিনিসটাকে দেয়। আমরা একটা সিনেমা দেখতে গেলাম, আমরা সিনেমা দেখার আগেই জানি সিনেমাটা টোটালি মিথ্যা কথা। এটা যেভাবেই হোক না কেন, আমি কোনো শিল্পী, কোনো কোনো সিনেমার সাথে যুক্ত ব্যক্তিদের অমর্যাদা করার মতন মানে 0.1% যোগ্যতা আমার নেই, আমি ওসব জানিও না, অনেক কঠিন কাজ। কিন্তু আমি বলছি এন্টায়ার বিষয়বস্তুটা, এটা একটা চিত্রায়িত করা হয়েছে, যুগ যুগ ধরে ছিল, এখনো আছে। তো আপনি যাচ্ছেন কিন্তু তার সাথে আবার গাও ভাসাচ্ছেন। কোনো দুঃখের সিন হলে মানুষের মন ভিতরেই হচ্ছে। আমি সিনেমা হলে অনেক মানুষকে কাঁদতেও দেখেছি। হাসাটা তো খুব সহজ ব্যাপার, কাঁদা খুব কঠিন ব্যাপার। কাঁদতেও দেখেছি পরিস্থিতির সাথে। এমন একটা মানে এটা কিন্তু তাদের অভিনয় দক্ষতা, তারা জিনিসটাকে ফুটিয়ে তুলেছে, কিন্তু বিষয়টা কিন্তু টোটালি একটা ফলসুটের উপর দাঁড়িয়ে আছে। যতই বাস্তবিক ঘটনার উপরে হোক, মানে চিত্রায়িত করা হোক, তো সেটা তো মিথ্যে পুরো জায়গাটা। এটা হচ্ছে মেন ব্যাপার। শুক্র সবসময় আপনাকে হ্যালুসিনেশনে নিয়ে যাবে, হ্যালুসিনেশনে রাখবে। আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড মানে কি? আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড মনে করুন আমি এমন, আমার 2-3 জন এমন বন্ধু আছেন, তারা অনেক পণ্ডিতদের কাছে গান টান শুনেছেন। আমি তো সবের জানি না একেবারেই, মানে অজ্ঞ আর কি যাকে বলা যায়। তো আমি শুনেছি তারা নাকি এতক্ষণ ধরে রেয়াজ করেন, মানে তাদের নাওয়া খাওয়ার কোনো সময় থাকে না, তারা একটা ঘোরের মধ্যে চলে যান কাজ করতে করতে। আমরা অনেক সময় মন্ত্র পাঠ করতে করতে, মালা জপতে জপতে অনেক সময় হয় ঘুমিয়ে পড়ে, কিন্তু ওটা একটা অন্য স্টেট, এটা একটা অন্য স্টেট। এই যে আপনাকে একটা অন্য বিষয় নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড শুক্র, দ্যাট ইজ ভেনাস। এবং এই এক্সল্টেড স্টেটে এসে এটা বেড়ে যায়, বেড়ে যায় কারণ কালপুরুষের দ্বাদশ পার্ট এটা। আপনি যা করবেন এবং নিজের মূল ত্রিকোণ থেকে ষষ্ঠ ভাব। আমাদের বাংলায় একটা চলিত কথা আছে, ধার করে ঘি খাওয়া, এটা যে শুক্রের বেসিক নেচার। বাইরের চটক দেখলে মনে হবে যেন সে কোনো একটা বিরাটই। আমি দেখেছি এরকম বহু মানুষ, হাইফাই মানুষ, সমাজের নাম বললে খুব বিতর্কের সৃষ্টি হতে পারে। তো যখন তার হরোস্কোপ নিয়ে কথা, যে দেখা যাচ্ছে তার বেশ কয়েক কোটি টাকার লোন আছে, তাকে বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারবেন না। একদম প্রমিনেন্ট শুক্রের লোক, নিজেকে এত সুন্দর একটা মেকআপের মধ্যে রেখেছেন, এটাতে আপনি বুঝতে পারবেন না। এটা শুক্রের বেসিক গুণ, ক্যামেলিয়ান যাকে বলা যায়। তো যাই হোক, শুক্র এখানে অবস্থান করবে এবং আমি মৌলিক যে জায়গাটা, শুক্র প্রবেশ করা মাত্র সে রাহুর সাথে গেটিং ইন টাচ, রাহুর সাথে যেই না টাচ করবে, শুক্রের এই যে গুণ, এই যে মৌলিক গুণ, একে তো এক্সল্টেড স্টেট, ওর যে গুণ সেটা সর্বোচ্চ প্রকাশ এখানে এসে হবে। কেন হবে সেটা আপনাদের আমি ব্যাখ্যা করে বললাম। আর রাহু যেহেতু এখানে আছে, রাহুর কাজ হচ্ছে যে কোনো নেগেটিভ জিনিসকে অন্তত 4 থেকে 5 গুণ বাড়িয়ে দেওয়া, আর পজিটিভ গুণগুলোকে যত আছে আরো ডিমিনিশ করে দেওয়া। মানে আমি ধরুন
একটা ডায়াবেটিসের পেশেন্ট, তাকে মনে করুন ডাক্তারবাবু বলেছেন আপনি মিষ্টি খাবেন না, তিনি হয়তো মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, স্বাভাবিক, মিষ্টি সবারই আমাদের বাঙালি মাতৃ প্রিয় এই সময়। তো আগে হলে হয়তো সে নিজেকে কন্ট্রোল করতে পারত, বা হয়তো একটা মিষ্টি অনেকক্ষণ ধরে খেল। এখন দেখা যাবে সে সেটা কন্ট্রোল না করে 3টে মিষ্টি খেয়ে নিচ্ছে, তার ফলে তার শরীর দুর্বল হবে। শুক্র আপনাকে পয়সাও খরচা করবে, শারীরিক মানসিক ক্ষতিও করাবে। বোথ আর কনকারেন্টলি প্রেজেন্ট। এটা হচ্ছে শুক্রের বেসিক নেগেটিভ দিক। আপনার খুব গুরুত্বপূর্ণ সময়ও স্ন্যাচ করে নিয়ে নেবে, কিন্তু তখন আপনাকেও ঘোরের মধ্যে রেখে দেবে। তারপরে আপনি যখন ফিরে আসবেন, আপনি যখন কাজে মনোনিবেশ করবেন, তখন এই স্মৃতিগুলো ঘুরে ঘুরে আসবে। কারণ চন্দ্র শুক্রের ঘরে এসে তুঙ্গ হয়। তো চন্দ্র এবং শুক্রের মধ্যে বেসিক দেখুন, শুক্র যখন প্রথম মীন রাশিতে ঢুকে তার প্রথম নবাংশটাই হচ্ছে কর্কটের নবাংশ। তো চন্দ্র শুক্রের মধ্যে একটা বেসিক মিল আছে, চন্দ্রের মধ্যে অরিজিনালিটি আছে, শুক্রের মধ্যে পুরোটাই ফেক। শুক্র হচ্ছে ওই ধরুন আমার মতন একটা মানুষকে একজন সোলজারের ড্রেস পরিয়ে হয়তো তাকে দেখানো হলো সোলজার, আমি তো তার ধারে কাছেও যেতে পারবো না তাদের সেই নিষ্ঠা বা কর্মের এই জায়গা, কিন্তু ফট করে কাউকে দেখালে ভাববে হয়তো সে আমার ড্রেসটা দেখে ভাববে এরকম। শুক্র হচ্ছে ফেক, টোটাল হ্যালুসিনেশন। সেই জন্য এই মায়াবাদের জন্যই এই পুরো এন্টায়ার যে ওয়ার্ল্ডটা চলে সেটা পুরোটাই মায়াবাদের জন্য চলে। আমরা মরা দেখে যখন যায় আমাদের পাশ দিয়ে কোনো ডেড বডি, আমরা অনেকেই প্রণাম করি, বাট কেউ কখনো ভাবে না যে ওই গাড়িটাতে আমাদেরও একদিন যেতে হবে। ঠিক আছে, আমার গুরুদেব এই কথাটা খুব বেশি করে বলতেন। অ্যাকচুয়ালি মানে যাচ্ছে যখন ভগবানের নাম করা হয়, সবসময় ভগবানেরই নাম করা হয়, তখনও হরিবোল করা হয়, বা হিন্দি বলয়ে যদি যান সেখানে রাম নাম সত্যহে বলা হয়, একই ব্যাপার। সেই কথা যদি কোনো বিবাহ বাড়িতে গিয়ে বলে দেন আপনি, সেখানে কি অসত্য হয়ে যাবে? এরকম ব্যাপার নয়। কারণ আমাদের কনভেনশনগুলো এভাবে তৈরি হয়ে গেছে, আমরা কখনো চিন্তা করি না এই বিষয়গুলো। তো যাই হোক, শুক্র এখানে অবস্থান করবে এবং রাহুর সাথে যখন গেটিং ইন টাচ, শুক্রের যে ম্যাল এফেক্ট আছে সেটা অন্তত পক্ষে 4 থেকে 5 গুণ বেড়ে যাবে, এবং এটাই নেগেটিভ এখানে প্রাথমিক ক্ষেত্রে অন্তত 3 তারিখ পর্যন্ত। তারপরে তার আগে বুধও ঢুকে যাবে এখানে, তার কিছু পরে রবি ঢুকবে, তার কিছু 1 মাস পরে মোটামুটি শনি ঢুকবে। তো এখানে তখন একটা অন্যরকম কোয়াগুলেশন হবে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আমরা যে রাহুর সাথে শুক্র এখানে মোটামুটি 109 দিন মতন একসাথে অবস্থান করবে। যাই হোক, কি কি ঘটবে সেগুলো আমরা বলি। প্রথম বৃহৎ সংহিতা যেটা বলছে, সুখ স্বাচ্ছন্দ্যের লোভ লালসা অতি ভোগের কারকতা তৈরি করবে। এখানে অতি কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাডভার্ব যেটা বললাম, অতি লোভের কারকতা তৈরি করবে এবং লং টার্ম ক্ষতি করবে। ভেরি কেয়ারফুল। যারা খারাপ দশায় রয়েছেন, রাহু কেতুর দশায় রয়েছেন, শুক্রের দশায় রয়েছেন, শনির দশায় কেতুর অন্তর্দশায় রয়েছেন, বৃহস্পতির দশায় কেতুর অন্তর্দশায় রয়েছেন, তারা কিন্তু খুব সাবধান নিজের এক্সপেন্ডিচারের ক্ষেত্রে। যত উল্টোপাল্টা জায়গায় খরচা হবে, কাজের জায়গায় খরচা হবে না। আমি গত 8 মাসে আমি যদি 300 মানুষকে অ্যাডভাইস করে থাকি, তার মধ্যে মাত্র 2% লোক কথা শুনেছে। কারণ এটা মানে এক ধরনের মানে ডিজোবে করার টাইম, কেউ শুনবে না। এখন মানুষ চিন্তা করবে এর থেকে দূরে, এর এখতিয়ারের বাইরে, তারপরে আবার গেটিং ব্যাক ইনটু দ্য অরিজিনাল স্টেট, সেটা পয়লা বৈশাখের পরে এসে পৌঁছাবে। আচ্ছা, আমাদের শুক্র এখানে অবস্থান করার কথা 3 তারিখ পর্যন্ত। আমাদের বরাহ সংহিতা যা বলছে, এটা হচ্ছে ছলনাকারক সময়। এটা
কোনো না কোনোভাবে উই আর বিং মিসগাইডেড বাই সাম আউটার ফোর্সেস, ছলনাকারক সময়। এবং সেই ছলনাটা কিন্তু 3 জায়গা থেকে হতে পারে। এক হচ্ছে খাদ্য থেকে, 2 হচ্ছে বিপরীত লিঙ্গ থেকে, 3 হচ্ছে অর্থ বা প্রাচুর্য থেকে, এবং ভোগ্যপণ্যের প্রতি অত্যন্ত প্রীতি। সেটা একদম মৌলিক ভোগ্যপণ্য, মোবাইল বা এই কম্পিউটার থেকে একদম গাড়ি পর্যন্ত, সেই ভোগ্যপণ্যের জায়গা থেকে। ব্যবসা বাণিজ্যে আপস অ্যান্ড ডাউনস দেবে, ইকোনমিক গ্রোথ স্টেডি থাকবে না। এবং এর ইফেক্ট কিন্তু 18ই জানুয়ারি থেকে স্টার্ট হবে। ঠিক আছে, আমি নবাংশ ধরে বলছি, 18ই জানুয়ারি থেকে স্টার্ট হবে। এবং যখন স্যাটার্ন এসে ঢুকবে পরবর্তীকালে ইকোনমি খুব ফ্লাকচুয়েশন করবে, সেটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, শর্ট টার্ম ডেইলি ট্রেডিং যারা করেন তারা কিন্তু না করাই শ্রেয়, বা কোনো পণ্ডিতের থেকে দেখিয়ে নেবেন, তথা শেয়ার মার্কেটের কোনো বিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে কাজ করবেন। লং টার্ম এবং কোম্পানির গুডউইল দেখেই তারপরেই কিন্তু সেখানে ইনভেস্ট করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু গন্ডগোল হবে। প্রথম 5 মাস, মানে আমি বলবো অন্তত 18ই মে পর্যন্ত, যে সময়টা আমি প্রায় গত 8 মাস আগে থেকে বলে আসছি, একদম এক্সট্রিম সময়, সেই সময় পর্যন্ত জায়গাটা কিন্তু মানে পালসিং যাবে, জিগজ্যাগ যাবে। আচ্ছা, কম্পারেটিভ সিকিউর ইনভেস্টমেন্ট যেগুলো মনে করুন খুব বেটার শেয়ার আছে, যাদের একটা লেগেসি ওয়ার্ক আছে অনেক দিন ধরে, হ্যাঁ, বা ধরুন ডিবেঞ্চার ইত্যাদি, সিকিউর বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ, এগুলোতে কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারেন। বা কোনো ব্যাংক যেগুলোর মানে বাজারে তার গুডউইল আছে, সেই জায়গায় গুডউইলটা এখানে খুব ইম্পর্টেন্ট। রাহু বেসিক মানেই হচ্ছে, রাহু মানে হচ্ছে মিথ্যে, রাহু মানে ইলিউশন, রাহু মানে দানবিক ভোগ। আমাদের মানুষও অনেক কিছু মানুষ আছে যারা খুব হেভি ভোগী হয়, কিন্তু সেই ভোগ আর একটা দানবের ভোগের মধ্যে তো ডিফারেন্স আছে। দানবিক ভোগ সেটা, পয়জন, ইললেজিটিমেট অ্যাকশন, মিথ্যে, ভণ্ড, বাঁশি, যত রকম ইললিগাল অ্যাক্টিভিটিস আছে তার সব কিছুর কারকতা হচ্ছে রাহু। বিকজ রাহু ইজ এ ডেমন, এবং তার অ্যাক্টিভিটিস, সে ফোরফ্রন্টেই এসছে মিথ্যা কথা বলে, রূপ ধরে সে দেবতাদের লাইনে এসে বসে গেছে। রবি এবং চন্দ্র তাকে চিনিয়ে দিয়েছে, ষড়ভানু তার অ্যাকচুয়াল নাম, চিনিয়ে দিয়েছে, এবং চিনিয়ে দেওয়ার পরে সে তখন যখন ভগবান তার মস্তক কর্তন করে দিয়েছে, তখন যেহেতু অমৃত চলে গেছিল, তার ফলে তার ডেথ হয়নি, তার পাওয়ার কমিয়ে তাকে সৌরজগতের মধ্যে ছেড়ে দিয়েছে। সবই লীলাবলি করা হয়, কারণ এই কজগুলো বৃদ্ধি হ্রাস করা, এগুলো সমাজের মধ্যে, মানব জীবনের মধ্যে যে ইফেক্ট হবে, তার দ্বারাই আমরা দৌড়াদৌড়ি করবো এবং আমাদের গতিশীলতা বজায় থাকবে, সেগুলো এই জন্যই করা হয়। তো এই রাহু তখন মানে ক্রোধে, অতি ক্রোধী হয়ে সে তখন বলেছিল যে আমি গ্রাস করব আমাদের। এই জন্য বছরে 4 জোড়া, মানে 2 জোড়া গ্রহণ হয়, অনেক সময় 5-12 হয়, যদি একদম বছরের শুরুতে কোনো একটি গ্রহণ পড়ে যায়। আচ্ছা, এছাড়া আমাদের যে সমস্ত অর্থ আয় করার পথ যেগুলো তৈরি করে, যেগুলোর মাধ্যমে আমরা আয় করি, সেখানে না অনেক বেশি গ্রিড এসে বাসা বেঁধে যাবে, এবং সেটা যে কোনো ক্ষেত্রে, কিন্তু বিশেষত যারা ভোগ্য পণ্যের কোনো কাজকর্ম করেন বা বায়ার, এক্ষেত্রে গ্রিড এসে বাসা বাঁধবে। আমাদের সেক্ষেত্রে না খুব দ্রুত, অতি সত্বর দূরত্ব তৈরি করে নেওয়া উচিত। বর্তমান যে কারেন্সি আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল কারেন্সি আছে, বিটকয়েন্স আছে, ক্রিপ্টোকারেন্সি আছে,
এই সব জায়গার ক্ষেত্রেও কিন্তু এদের যে আইন কানুন আছে আন্তর্জাতিক, আমার এত জানা নেই, কিন্তু আমি এটুকু বলছি আইন কানুনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন বা পরিবর্ধন এই সময় আগামী 4 মাসের মধ্যে আপনারা লক্ষ্য করবেন। আমাদের আলোচনা যদিও মার্চের 2 তারিখ পর্যন্ত। যত রকম লাক্সারিয়াস আইটেমস আছে সেটা আমাদের একেবারে মাথায় দেওয়ার শ্যাম্পু পর্যন্ত থেকে শুরু করে সেন্ট, ওয়াচ, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, দামি ঘড়ি, দামি জুতো, যত রকম ব্র্যান্ড ভ্যালুয়েবল থিংস রয়েছে, তার সাথে মনে করুন কার, খুব দামি এবং অভিজাত কোনো মানে থাকার জায়গা, দামি হোটেল, দামি জায়গায় ঘুরতে যাওয়া, ঘুরতে গিয়ে সেখানে খুব দামি হোটেলে থাকা, দামি গাড়ি, সেগুলোর প্রতি কিন্তু অত্যন্ত মানুষের একটা তৈরি হবে, যাকে পরিষ্কারভাবে বলা যায় এক ধরনের নৈকট্য তৈরি হবে বা আকর্ষণ, অ্যালিওরমেন্ট তৈরি হবে। এবং এটা কিন্তু জেনারেল একটা, যাদের ইকোনমি একটু হায়ার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে এবং তারা ব্যয়ও করবেন এক্ষেত্রে। তো সেই জায়গাতেও দেখবেন এই সমস্ত প্রোডাকশনের সাথে যুক্ত যে সমস্ত কোম্পানি আছে, ইভেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বা ধরুন আজকালকার দিনে দেখতে পাবেন অনেক রকম অ্যাড হয় বা আমিও দেখতে পাই যে শরীরকে ফিট করার বিভিন্ন ওষুধপত্র হয়। এগুলো কতটা মানে একদম আমাদের যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা কতটা সেগুলো আছে আমি জানি না, তবে আমি প্রত্যেককেই বলি, আমাকে জিজ্ঞাসা করলে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপরে খাবেন। ডাক্তারবাবু যদি বলেন হ্যাঁ তবে হ্যাঁ, নচেত নয়। আমাদের মানে আমি ওই বিষয়েরও ছাত্র নই, আমার পক্ষে আমি একদম অজ্ঞ বিষয়, আমি বলতে পারবো না। এই জাতীয় যে বিজনেস আছে সেই বিজনেসের কিন্তু এই সময় এক্সপ্যানশন হবে, অর্থাৎ শরীর সৌন্দর্যকরণ যত রকম, বিউটি পার্লার, তারপরে ধরুন জিম, ফিটনেস, হ্যাঁ, সেটা যদি যোগা বা সুইমিং হয় আমার সেটা তো ন্যাচারাল, সেটাতে অসুবিধে নেই, যদি খুব বড় রকম কোনো শারীরিক সমস্যা না থাকে। তো যেগুলো খুব লাক্সারি স্পোর্টস, খেলতে বেশ পয়সা লাগে, যেমন ধরুন গলফ খেলা, লন টেনিস খেলা, যেগুলো সচরাচর সবাই অ্যাক্সেস করতে পারে না, একটা সাধারণ পরিবারের ছেলে মেয়ে, বেশ পয়সা লাগে শিখতে। এই জাতীয় খেলাধুলার কিন্তু বেশ প্রচলন বাড়বে এবং মানুষ কিন্তু অ্যাক্সেস করবার চেষ্টা করবে সেখানে। তো সারা পৃথিবীতেও দেখবেন এর প্রচার প্রসার, যেগুলো খুব দামি খেলা, সেই জাতীয় জায়গা। আমাদের এখানে ফলদীপিকা যেটা বলছে যে আর্ট অ্যান্ড কালচার, প্রাইমারি ক্রিয়েটিভিটি, ইনোভেশন, ফ্যাশন যেটা বলছিলাম, সফটওয়্যার, মেডিসিন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যাপক ডেভেলপমেন্ট দেবে, ব্যাপক। কিন্তু যেহেতু রাহু আছে, বারবার মনে রাখবেন, রাহু থাকলে সবসময় একটা স্পেকুলেশনের জায়গা থাকে, ফটকাবাজি, অর্থাৎ বলছে 2 আঙ্গুল কিন্তু অ্যাকচুয়ালি 3 আঙ্গুল, এরকম ব্যাপার, অ্যাকচুয়াল জায়গাটা থাকে না। একটু বিপরীত চিন্তা অনেক ক্ষেত্রে কিন্তু দ্বারা প্রাইমারি ক্রিয়েটিভিটি ব্যক্তিদের বেশ উন্নতি ঘটবে। বিপরীত চিন্তা মানে ধরুন কলোকিউয়াল আর্ট কেউ করছেন, মনে করুন সেই আর্টকে চেঞ্জ করে কিছুটা অন্য রকমের আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে তিনি মনোনিবেশ করলেন, সেই রকম কাজে কিন্তু তার ব্যাপক ডেভেলপমেন্ট দেবে। বা ধরুন বিভিন্ন সামাজিক পরিবর্তন যখন হয়েছে, দেখবেন ফরাসি বিপ্লব যখন ঘটেছে, সে সময় বিভিন্ন যারা নাট্যকার, শিল্পী, যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন, তারা বিভিন্ন ব্যঙ্গাত্মক, মানে যেটাকে আমরা এখন কার্টুন বলি, বিভিন্ন ব্যঙ্গাত্মক কবিতা, বা এই সময় রেনেসা যুগেও, পোস্ট রেনেসা যুগেও তৈরি, যুগ যুগ ধরে হয়েছে। আমাদের যবে থেকে ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া গেছে আমরা সেগুলো ধরি। মানুষের এই প্রাইমারি ক্রিয়েটিভিটি, স্ট্যান্ড আপ কমেডি, এগুলো সারা জীবন ছিল, এবং এগুলো যদি গঠনগত প্রয়োগ হয় তাহলে সমাজের ক্ষেত্রে সেটাও কিন্তু একটা খুব বেটার জায়গা রয়েছে।
জিনিসটা সময় দেখতে হবে যে ব্যক্তিগত স্তরে যেন কোনো মানুষকে কখনো অপমানিত না করা হয়, কিন্তু আমি বিষয়বস্তুটাকে তুলে ধরতে পারি যাতে। ব্যক্তিগত অপমান করার অধিকার আমাদের আইনত কারণ নেই, মরালিও কারণ নেই। আচ্ছা, এই সমস্ত ব্যক্তিদের কাজে থাকা দায়িত্ব ব্যক্তিরা বেশ সফল হবেন। হ্যাঁ, মানে একটুখানি যে একটু আউট অফ দি থট যে সমস্ত চিন্তা ভাবনা রয়েছে সে সমস্ত চিন্তা ভাবনার দ্বারা। আচ্ছা, এখানে স্কন্দপুরাণ থেকে একটা জায়গা আমি নিয়ে আপনাদের বলে দিই যে নিজের যে হিডেন যে সমস্ত ডিজায়ার, প্লেজার, স্বপ্ন এগুলো তৈরি হয়, যেগুলো আমাদের মনে করুন কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে থাকে, সেই নির্দেশনা আমাদের যেগুলো দেওয়া হয় সেগুলো আমাদের পালন করা উচিত যতক্ষণ পর্যন্ত স্যাটার্ন এখানে গেটিং ইনটু এন্টার্ড আর কি। পরিষ্কার ব্যাপার, নিজেদের ইনটিউশনের যে ফ্লো, আমাদের যে কোনো জিনিস, আমাদের যে কোনো একটা ঘটনা ঘটলে আমাদের একটা প্রাথমিক প্রতিক্রিয়া তো হয় ঘটনাটার উপরে, সেই প্রাথমিক প্রতিক্রিয়াটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত, এবং তেমন হলে প্রাথমিক প্রতিক্রিয়াটা একটু ভেবেচিন্তে এগোনো উচিত, সেটাতে অনেকটা বেটার ফল দেবে। এবং ফাইন্যান্সিয়াল ডিসিশনকে কন্ট্রোল করা এবং এক্সপেন্ডিচারকে মানে পরিপক্কভাবে নিয়ন্ত্রণ করা, সেটা খুব দরকার আছে এই সময়, তাহলে কিন্তু ডোয়ার্থ অফ মানি দেবে। রাহু এবং ভেনাস অ্যাকচুয়ালি না যেটা করে, আমাদের যেটা কনভেনশনাল ওয়ে অফ থটস আছে, আমরা যেভাবে কাজ করে প্রস্তুত যেরকমভাবে করে থাকি, তার থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ একজন ব্যক্তি মনে করুন তার একটি 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট কেনার মতো তার সেই মুহূর্তে সামর্থ্য রয়েছে, দেখা যাচ্ছে সে একটা 1800 স্কোয়ার ফিট ফ্ল্যাট বুক করে দিচ্ছে, তার ফলে প্রাথমিক ক্ষেত্রে তার একটা মনের মধ্যে কিন্তু আনন্দ আসছে, আমি অনেকটা বড় প্রপার্টি কিনতে পেরেছি, আমি আই এম এবল টু বাই দ্য প্রপার্টি। কিন্তু 3-4 মাস পরে যখন তাকে ইএমআই দিতে হবে, বা তখন কিন্তু তার পরিবারের যে নর্মাল যে প্যারামিটারগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে একটা খাপছাড়া এবং একটা ডিসঅর্ডার তৈরি হবে। এইরকম ধরনের কাজে নিয়ে যায়, অর্থাৎ নিজের ক্ষমতার অনেকটা বাইরে সে গিয়ে বহিঃপ্রকাশ করে, এবং শুধু বহিঃপ্রকাশ করে না, সেখানে সে নিজেকে কিছুটা জাহির করবারও চেষ্টা করে। আপনি ভাবুন, আমরা একটা 4 কামরার ফ্ল্যাট বা 10 কামরার ফ্ল্যাট বা 100 কামরার বাড়ি বানাতে পারি, তাতে আমরা লোক ডেকে খাওয়াই, খাওয়ানোর উদ্দেশ্য কি? শুধুমাত্র কি যে আমরা একটা জিনিস করেছি, ঠিক আছে, তার মধ্যে একটা আনন্দ আছে, সামনে এগিয়ে যাওয়ার শক্তি আছে, একদম নেতিবাচক দিকও নেই। কিন্তু ভাবুন যে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নির্মাণ করেছে ভগবান নিজে, তিনি তাহলে কি করা উচিত তার? তিনি তো যোগ নিদ্রায় রয়েছে। জাস্ট চিন্তা করুন স্টেট অফ মাইন্ডটা কোথায়, স্থিতপ্রজ্ঞ হতে কোথায় বলেছে। তো যাই হোক, increase your desire for the luxury and the pleasures যেগুলো দেবে সেগুলোর প্রতি। যাদের মধ্যে বিভিন্ন রকম নেশা, সেটা স্মোকিং থেকে ড্রিঙ্কিং পর্যন্ত হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। বিভিন্ন সমাজে যেগুলো অবৈধ হিসাবে মানে আইনত অবৈধ, যাদের বিরুদ্ধে, যেমন নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে, নর্মাল পুলিশ ডিপার্টমেন্ট আছে, তাদের এগেনস্টে প্রসিকিউশন করতে পারে। কিছু নেশার সামগ্রী আছে যেগুলো দিয়ে যদি কোনো মানুষ নেশা করে, সেই জাতীয় বস্তুর কিন্তু আধিক্য এ সময় একটু বারবার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে একটু সাবধান থাকতে হবে। বিশেষত ছোট বাচ্চা যারা আছে, মোটামুটি হাই সেকেন্ডারি লেভেল থেকে মনে করুন পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত, 15-16 থেকে 22-23 এই বয়সের মধ্যে যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে, তাদের কিন্তু একটু লুক আফটার করবার দরকার আছে এই সময়। খাবারের ক্ষেত্রে অত্যন্ত মানে অতিরিক্ত বলতে পারেন
তামসিক খাবার খাওয়া, তাতে শরীরের মেন যন্ত্রাংশের উপরে চাপ পড়া বা শরীর পার্মানেন্টলি কিছুটা ড্যামেজ হয়ে যাওয়া, এই ধরনের কিন্তু প্রবাবিলিটিও রয়েছে। আমি যখন লগ্ন ওয়াইজের পরে বলতে থাকবো তখন সেগুলোকে উল্লেখ করে দেব। লগ্ন ভিত্তিক আপনাদের একটু আলোচনা করে দিই। মেষ থেকে মীন পর্যন্ত মেষ লগ্নের জাতক জাতিকাদের শুক্রের এই মীন রাশিতে গোচর এবং রাহুর সাথে কনজাংক্ট হওয়া কি প্রকার ফল দেবে তা নিয়ে বলে দিই। প্রথম যে জায়গায় ফল দেবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল আউটব্রেক। পরিষ্কার ভাষায় পরিবারের তথা ব্যক্তিগত স্তরে ফাইন্যান্সিয়াল যে অর্ডার থাকে, ডিসিপ্লিন থাকে, সেটার মধ্যে কিন্তু বেশ কিছু আপনারা ল্যাকিউনা এই সময় দেখতে পারবেন এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় খুব শান্ত মাথায় চিন্তা ভাবনা করে, তেমন প্রয়োজন হলে সেরকম কোনো পাকাপোক্ত অর্থনৈতিক উপদেষ্টার কাছ থেকে সাহায্য নিয়ে তারপরে অগ্রসর হওয়া ভীষণভাবে বাঞ্ছনীয়। আপনার যে আমি একটু আগে বলছিলাম সার্বিক আলোচনায়, আপনার যে ইনটিউশন পাওয়ার আছে, অর্থাৎ কোনো একটা জিনিসকে প্রারম্ভিক অবস্থায় দেখে আমাদের যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়া অনুসারে আপনার চালিত হওয়ার প্রয়োজন বেশি আছে যদি আপনি একটু মাঝামাঝি বা বেটার দশায় থাকেন। খারাপ দশায় থাকলে দুবার বা তিনবার চিন্তা করবা বাঞ্ছনীয়। তবে আমাদের কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের যে স্তরের চিন্তাধারা আমাদের মধ্যে সবসময় বাউন্সিং স্টেটে থাকে, সেই স্টেটগুলোকে সঠিকভাবে বিবেচনা করে তবেই সঠিক পথে এগোনো উচিত, না হলে কিন্তু মিসডাইরেকশন হতে পারে। স্পাউসের সাথে সম্পর্ক তথা পরিবারের মধ্যে রিলেশনকে প্রপারভাবে স্ট্রেনথেন রাখার দায়িত্ব নিতে হবে এবং ব্যক্তিগত স্তরে আপার অ্যাবডোমেন এবং লিভার সংক্রান্ত জায়গাকে বেশ নজর দিতে হবে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি নিজে একাদশে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে। আমাদের একটা জেনারেল পারসেপশন আছে যে একাদশে সব প্ল্যানেটই ভালো ফল দেয়, বিশেষত সে যদি এক্সল্টেড স্টেটে থাকে। কিন্তু রাহু ইজ স্টেইং ওভার হেয়ার এবং রাহু এই ঘরের পুরো গুণ অলমোস্ট গ্র্যাব করে নিয়েছে। এই ঘরের 9টি নবাংশের মধ্যে সে এখন 8 নম্বর নবাংশে আছে উল্টো দিক থেকে। যদি সোজা দিক থেকে যায় তবে দ্বিতীয় নবাংশে রয়েছে। তো যার ফলে এই ঘরের যে বেসিক গুণাবলী আছে সেই গুণাবলীকে অলমোস্ট অনেকটা সে ডিমিন করে রেখেছে, যার দরুন আপনাদের যে কাজ, যশ, কীর্তি, সেই জায়গায় ফল পেতে কিন্তু বেশ কৌশল, সাহস, পেশেন্স, অর্ধাবসায় এবং গুণ দরকার। হঠকারিতা যদি অবলম্বন করেন যে আজকে একটা কাজ করব এবং কালকেই আমাকে তার রেজাল্ট দিয়ে দেবে, নয়, রেজাল্টটা কিন্তু 4 মাস পরেও দিতে পারে। তো সেই ব্যাপারে একটুখানি স্থিরতা রাখার প্রয়োজন আর কি রয়েছে। যতটা সম্ভব চেষ্টা করবেন যে নিজের নলেজ এবং নিজের যে লেগেসি ওয়ার্ক আছে সেটার উপর নির্ভর করে পরবর্তী কাজের দিকে এগোনোর, বা খুব একটা ডোমেইন চেঞ্জ না করা, সেই চেঞ্জেই কাজ করার। একান্ত সেরকম যদি কোনো প্রভিশন তৈরি না হয় তো আরেকটা বক্তব্য বলি, সেটা হচ্ছে একটু উশৃঙ্খল বা একটু খারাপ শব্দ প্রয়োগ করলে বলা যেতে পারে একটু ব্যভিচারী জীবনের দিকে কিন্তু পথ নির্দেশ বা দিক নির্দেশ করছে। কারণ আগামী 4 মাসের মধ্যে আপনার হাতে অকস্মাৎ কিছু অতিরিক্ত অর্থ আসার যোগ রয়েছে। সেটা কোনো পৈতৃক সূত্রে আসতে পারে, সেটা কোনো শ্বশুরবাড়ির সূত্রে আসতে পারে, সেটা কোনো ইমুভেবল প্রপার্টি সেল পারচেসের থ্রুতে আসতে পারে, কোনো কাউকে দীর্ঘদিন করে লোন দিয়েছেন, হঠাৎ করে সেই সমস্ত টাকা সে একবারে রিপে করে দিতে পারে। তো সেই অর্থ আসার পরে জীবনের মধ্যে কিন্তু
এক ধরনের নিয়ন্ত্রণের অভাব ঘটতে পারে, এবং যার দ্বারা আপনি যদি বিশেষত খারাপ দশায় থাকেন, সে কিন্তু আপনাকে একটু নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। যাদের ক্ষেত্রে প্রস্টেট, কিডনি তথা ইউরিনারি ব্লাডারে বা ইউরিনারি ট্র্যাকে কোনো সমস্যা রয়েছে, বা ধরুন আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানসে কোনো সমস্যা রয়েছে, বোথ মেল ফিমেল, তারা কিন্তু কোনো প্রবলেম যদি এই সময় রাইজ করে, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বা থোরাসিক এই পোর্শনে দেখছেন যে অ্যাবনর্মাল রকম কিছু পেইন হচ্ছে বা কিছু রকম হচ্ছে, কোনো দ্বিধা করবেন না, সঙ্গে সঙ্গে এর প্রতিকার করবার চেষ্টা করবেন ডক্টরের কাছে গিয়ে। যাদের স্কিন এবং আইজের প্রবলেম রয়েছে তারা কিন্তু সত্বর যোগাযোগ করবেন। মনে রাখবেন, স্কিন এবং আইজের প্রবলেম এবং ফিমেলদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানের ওভারি এবং ইউটেরাসের প্রবলেমটা যাদের যাদের ক্ষেত্রেই আছে, তাদের কিন্তু এই সময় রেইজ করবে। বিশেষত ফেব্রুয়ারি মাসের 3rd উইকের পর থেকে কিন্তু রেইজিং প্রবাবিলিটিটা বেড়ে যাবে। যারা মনে করুন সন্ধিক্ষণের জায়গায় রয়েছেন, ফার্টিলিটি স্প্যানের শেষের দিকে রয়েছেন, বা ধরুন অ্যাডলোসেন গ্রোথে রয়েছেন, স্প্যান শুরুর দিকে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি রকম নজর দেওয়া দরকার শরীরের প্রতি, মানে সেই সমস্ত অর্গানের প্রতি। বা কোনো প্রবলেম দেখলে, এটা বললাম, চিকিৎসকের পরামর্শ নেওয়া অতিশয় বাঞ্ছনীয়। কোনো ইমুভেবল প্রপার্টিতে বিনিয়োগ করতে পারেন, কোনো শেয়ার বা ডিবেঞ্চার, কোনো বলতে পারেন কোনো সিকিউরিটাইজড কোনো সংস্থা বা কোনো বন্ড বা এরকম কিছুতে বিনিয়োগ করতে পারেন। তাহলে কিন্তু আপনার অর্থকে পরবর্তীকালে সঠিক পথে পরিচালনা করতে পারবেন। কিন্তু অর্থ নষ্ট হওয়ার কিন্তু প্রচুর প্রবাবিলিটি আপনাকে তৈরি করে দেবে, স্পেশালি কিছু ক্ষেত্রে শৃঙ্খলার অভাব, সেটা যেন না ঘটে সেটা একটু খেয়াল রাখবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে 5th হাউস এবং 12th হাউসের লর্ড শুক্র, সে আপনার 10th হাউসে যাবে, রাহু যুক্ত হবে। 3 ধরনের সমস্যার ক্ষেত্রে দেখা দেবে। প্রথম যেটা দেখা দেবে সেটা বাক সংযমের অভাব, 2 নম্বর হচ্ছে ধৈর্যের অভাব, 3 নম্বর হচ্ছে ইনসাবঅর্ডিনেশন। এই 3টে সমস্যা দেখা দেবে। একটা ভালো জিনিস দেখা দেবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মোটামুটি রবি যখন সরাসরি ফেব্রুয়ারির 12 তারিখের পরে বুধও চলে যাবে মকর রাশিতে এবং রবি চলে যাবে আমাদের কুম্ভ রাশিতে। তো তারপর থেকে কিন্তু আপনি যে ডোমেইনে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন, বা ধরুন আপনি যে ফিল্ডে পড়াশোনা করেছেন সেই ফিল্ডে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন, সেই ধরনের স্বাচ্ছন্দ্য কিন্তু আপনি লাভ করবেন। কিন্তু প্রথম 3টে জায়গা থেকে কিন্তু ভীষণ সাবধান, এবং অসম্ভব রকম একটা এনার্জি ফ্লো আপনার শরীরের মধ্যে থাকবে, যেটা কিন্তু আপনার কাজের মধ্যে অতিরিক্ত উগ্রতা বা অতিরিক্ত উন্নাসিকতা তৈরি করতে পারে। এক ধরনের অতিরিক্ত প্রশংসা পাওয়ার অভিমুখে এমন কিছু কাজ যেগুলোর খুব একটা প্রোডাক্টিভিটি নেই সমাজে, এই ধরনের কিছু কাজ করবার প্রবাবিলিটিও কিন্তু তৈরি হবে। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবেন। বিশেষত আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু বেশি খেয়াল রাখবেন স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে। বিবাদাত্মক কথা বা এমন কিছু বক্তব্য বলবেন না যেটা থেকে বিষয়টা আরো বাইরের দিকে ক্ল্যাশ করে যেতে পারে। যতটা পারবেন এই সময় অর্থের জায়গা থেকে নিজেকে খুব খুব প্রয়োজনের জায়গা ব্যতিরেকে সেই জায়গায় কিন্তু খরচ করবেন না, বা আগাম কিছু জিনিসের জন্য খরচ করবেন না, এক্সেপ্ট কোনো মেডিকেল কোনো জায়গা, সেটা একটু খেয়াল রাখবেন। শরীরের ক্ষেত্রে বলবো যে লিভার, প্যানক্রিয়াস এই দুটো জায়গারই নজর দেবেন। যাদের সুগারের সমস্যা রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে সুগারের ক্রনিক সমস্যায় ভুগছে তারা কিন্তু সাবধান। ইভেন লোয়ার ইন্টেস্টাইন এবং আপার কোলনের পোর্শনেও কিন্তু প্রবলেম করতে পারে, কনস্টিপেশন তৈরি করে এরকম খাবার দাবার কিন্তু
অ্যাভয়েড করবেন। যদি ডাক্তারবাবু অলরেডি বলে দিয়ে থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই, সেই জায়গাগুলো থেকে নিজেকে যতটা সম্ভব বিচ্যুত রাখবার চেষ্টা করবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই যে 4th এবং 11th হাউসের লর্ড আপনার 9th হাউসে রাহু যুক্ত হয়ে আছে। দেখুন, রাহু যেখানে থাকে সেই জায়গার 9th হাউস আমাদের জেনারেল ধর্মস্থানকে নির্দেশ করে। আমাদের যে নেচার, আমাদের যে প্রপার্টি, আমাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে সে ডিস্ট্রয় করবার চেষ্টা করে এবং মানুষের মধ্যে একটা অ্যান্টি ক্যারেক্টার বা এক ধরনের ইনভার্টেড ক্যারেক্টার তৈরি করবার চেষ্টা করে। অ্যান্ড হোয়েন ভেনাস এন্টার্স ওভার দেয়ার, তো এই ধরনের প্রকৃতির মধ্যে অনেক বেশি যোগসূত্রতা আসে। আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে বাড়ির পরিবেশ, খুব কাছাকাছি কিথ অ্যান্ড কিনসের সাথে সম্পর্ক, পিতার সাথে বা পিতার আপনার যারা কাকা জ্যাঠা আছে তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যতটা সম্ভব সাধুর্য বজায় রাখার চেষ্টা করবেন। আপনি যদি প্রাক বিবাহ স্টেটে থাকেন এবং কারোর সাথে সম্পর্ক থাকে, তবে সেই ফ্যামিলির সাথে সম্পর্ককে প্রপারলি মেনটেন করবার চেষ্টা করবেন। এবং সর্বোপরি আপনার বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সঠিক মানুষ বা সঠিক সংস্থায় আপনাকে যেভাবে অ্যাডভাইস করা হচ্ছে কোনো বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি দ্বারা, সেই অনুসারে কাজ করবার চেষ্টা করবেন। না হলে কিন্তু অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। নর্মালি কিন্তু ইকোনমিক লস আমি খুব একটা দেখতে পাচ্ছি না, এবং প্রচুর পরিমাণে ট্রাভেলিং শো করছে এবং এমন জায়গায় ট্রাভেল করতে পারেন যেগুলো হয় খুব রিমোট এরিয়া, যেখানে আপনি সম্পূর্ণ একা বা সম্পূর্ণ না হলেও বেশ আপনি একটু নিরিবিলিতে আপনি ভ্রমণ করতে পারবেন এরকম জায়গা, অথবা কোনো ঐতিহাসিক জায়গা যার আজও পরিমাণে যথার্থ গ্রহণযোগ্যতা রয়েছে এরকম কোনো জায়গা। ইভেন আমাদের দেশের যে রাজনৈতিক ম্যাপ রয়েছে তার বাইরে, মানে বিদেশেও আপনি কিন্তু ভ্রমণ করতে পারেন, সেই জায়গারও যোগ রয়েছে। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন যতটা সম্ভব, এবং বারবার একটা কথা বলছি, কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে কিন্তু যাবেন না, তাহলে কিন্তু আপনার বেশ সোশ্যাল ডেফামেশন হওয়ার কিন্তু যোগ রয়েছে। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন সিংহলগ্নের ক্ষেত্রে 3rd এবং 10th হাউসের লর্ড শুক্র সে 8th হাউসে রয়েছে। তো 8th হাউস এবং থার্ড হাউস হচ্ছে 8th হাউসের 8th হাউস, তো সেক্ষেত্রে ভাবোদ্ভাব এখানে পরিচালিত হচ্ছে। তো প্রপারলি কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন এখান থেকে যদি একটু ঠান্ডা মাথায় এবং সুচিন্তিতভাবে, যেহেতু শুক্রের দ্বাদশে শনি থাকবে অন্তত প্রাথমিক ক্ষেত্রে আমাদের বর্তমান আলোচনার প্রেক্ষাপটে, সুতরাং আপনি যদি একটু ডিপ্লোম্যাটিক্যালি এবং একটু চিন্তাভাবনা মাথায় রেখে করতে পারেন তাহলে কিন্তু সেটা অবশ্যই বেশ ফলপ্রসূ হবে। মনে করুন আপনি কোনো কোম্পানির পাবলিক রিলেশনের কাজ করছেন, বা ধরুন আপনি কোনো কোম্পানির হয়ে মার্কেটিংয়ের কাজ করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রিভিলেজ এ সময় প্রদান করবার চেষ্টা শুক্র করবে। তথা আপনার যদি কোনো কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তবুও বলছি, কোনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বা শাস্ত্র বহির্ভূত কোনো সম্পর্ক, এরকম কোনো সম্পর্কে যদি আপনি কোনোভাবে যুক্ত থাকেন, তাহলে সেই সম্পর্ক থেকে কিন্তু এই সময় চূড়ান্ত ডেফামেশন আসার কিন্তু যোগ আছে। এটা কিন্তু একদম একান্তভাবে নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বিবেচনাধীন, এবং এটা সামাজিক ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব আপনাকে এই সময় প্রদান করতে পারে। তো সে ব্যাপারে আপনি সতর্কতা অবলম্বন করবেন, যেটা করতে পারেন আপনার বুদ্ধি বা বিবেচনা অনুসারে আপনি সে কাজ করবার চেষ্টা করবেন। এবং এই সম্পর্ককে মেনটেন করতে কিন্তু আপনাকে বেশ অর্থনৈতিকভাবে, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনাকে কিন্তু বেশ অর্থনৈতিকভাবে বেশ বলতে পারেন যে এই সময় এন্ডেভার, মানে শক্তি বা
প্রদর্শন করতে হবে পরিস্থিতিকে একটা স্থিতাবস্থায় বজায় রাখবার জন্য। ভ্রমণের প্রচুর যোগ আছে, এটা একটা বিপরীত রাজযোগ তৈরি হয়েছে এখানে, কিন্তু রাহু অবস্থান করছে, তো আপনাকে প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল লসেসও কিন্তু করিয়ে দেবে রিগার্ডিং দিস ম্যাটার। যাদের ক্ষেত্রে মনে করুন প্রস্টেটের সমস্যা আছে, কিডনির সমস্যা, বিশেষত রাইট কিডনির সমস্যা, বা ধরুন মাসেল কন্ট্রাকশন আছে আমাদের কোমর বা হিপ বোনসে, বা মানে হিপ এরিয়াতে, বা মাসেলের আছে বা বোনের আছে, বা ধরুন রেকটাম এরিয়ায় কোনো গন্ডগোল রয়েছে, আপনার পাইলস ফিশারের সমস্যা রয়েছে এবং দীর্ঘদিন ক্রনিক রয়েছে, এই সমস্ত সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই সময় বেশ সাবধান। কোনো কারণে যদি আপনি কোনোভাবে ধরুন রিপ্রোডাকশন যে ক্ষমতা সেটা যদি আপনার কোনোভাবে কম থাকে, ফিজিক্যাল পার্সপেক্টিভে বলছি, তাহলে এই সময় চিকিৎসা করাবেন অন্তত রবি এখানে প্রবেশ করার আগে পর্যন্ত, অর্থাৎ 14ই মার্চের পূর্বে, তাহলে দেখবেন বেশ গ্রহণযোগ্য ফল এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন শুক্র সেকেন্ড এবং 9th হাউসের লর্ড, সে 7th হাউসে রয়েছে, এবং 7th হাউসের যে লর্ড আছে সে 9th হাউসে রয়েছে, এবং সেই 7th হাউসের লর্ড 4th হাউসেরও লর্ড, অর্থাৎ বৃহস্পতি। এখানে অনেকগুলো কম্বিনেশন চেঞ্জ হচ্ছে, মানে সেকেন্ড 9th-এর সাথে 4th 7th-এর একদম ডাইরেক্ট চেঞ্জ আছে, মধ্যেখানে অনুঘটকের কাজ করছে রাহু। তো সেটিকে নিয়ে আলোচনা করলে বলা যায় যে স্পাউসের সাথে সম্পর্ক বা স্পাউসের সাথে বেশ কিছু বিষয়ে মৌলিক যে বিবাদ, যেগুলো ধরুন দীর্ঘদিন ধরে রয়েছে, সেই মৌলিক বিবাদ সংক্রান্ত জায়গাগুলো কিন্তু অনেকটা এই সময় বেটার হওয়ার দিকে রয়েছে। তবে খুব পজিটিভ দৃষ্টিভঙ্গিতে এগোনোর প্রয়োজন এখানে রয়েছে, না হলে কিন্তু গন্ডগোল হবে, ঠিক উল্টো ফল দিয়ে দেবে রাহু। অর্থাৎ যদি নিজের ইগো বা নিজের পয়েন্টে যদি কেউ স্ট্যাটিক হয়ে থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। প্রচুর স্পিরিচুয়াল জার্নি এবং ভ্রমণের যোগ দেখাচ্ছে, এবং এমন হতে পারে যে এই সময় কোনো দ্বিতীয় বাড়ি বা দ্বিতীয় কোনো বসবাসযোগ্য জায়গা এ সময় কিন্তু নেওয়ার যোগ দৃষ্ট হচ্ছে, এবং সেটা আপনার যে বর্তমান বাসস্থান সেখান থেকে একটু দূরবর্তী স্থানে হওয়ারই যোগ দৃষ্ট হচ্ছে। আপনার প্রচুর যে সমস্যা, ধরুন গত প্রায় 2019-এর এপ্রিল মাসের সম্ভবত 29 তারিখে শনি বকরি হয়েছিল, ডেটটা আপনারা একবার কনফার্ম করে নেবেন, সেটা ওই রবীন নক্ষত্র টাচ করার আগে শনি বকরি হয়ে গেছিল, সম্ভবত 28শে এপ্রিল বা 29শে এপ্রিল 2019 সালে ধনু রাশিতে। তো সেই সময়ের পর থেকে কন্যার যত কাজ আটকে রয়েছে এবং যেগুলো প্রায় একটা রিগ্রেসিভ স্টেটে চলে গেছে, এরকম মনে হচ্ছে এই কাজগুলো আর কখনো ফিরে আসবে না, আমি সেই স্টেটটা কখনো অ্যাচিভ করতে পারবো না, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এই সময় খুব ভ্যালিড ভাবে অ্যাচিভেবল জায়গায় পৌঁছাবে। কিন্তু আপনাকে শুধু একটু ধৈর্য এবং স্থৈর্য মেনটেন করতে হবে, তাহলেই এই জায়গাগুলো আপনি পেতে পারবেন। আপনার যদি কোনো কন্টিনিউ ব্যবসা চলে, মনে করুন চলছে এবং সেটা আগেও ছিল এখনো আছে, তাহলে সেই ব্যবসায় গ্রোথ হবে। কিন্তু নতুন করে যদি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু ইনিশিয়ালি গ্রোথ আপনাকে দেবে না, গ্রোথ দেবে এই ঘরে শুক্র যখন ডাইরেক্ট হয়ে যাবে তারপরে, এবং সেই ডেটটা আপনাকে আমি বলে দিলাম একটু আগে। শুক্র ডাইরেক্ট হচ্ছে 13 তারিখ, 13ই এপ্রিল সকালবেলা 5:45 শুক্র ডাইরেক্ট হচ্ছে। তো এই সময়ের পর্যন্ত
ভেনাস কিন্তু আপনাকে ফল দিতে পারবে না। এই সময় মোটামুটি 7 দিন পর থেকে আপনি ব্যবসা যদি নতুন করে শুরু করেন তাহলে সার্টেনলি উইল গিভিং ইউ দ্য পজিটিভ রেজাল্ট। এবং আমি একটা জিনিস বলবো, যত আপনি আপনার ইগো বা আপনার যত ধরুন পুরনো তিক্ততা এগুলোকে ভুলিয়ে, কারণ পুরনো জিনিসকে আলোচনা করে কোনো সুরাহা নেই, সেখান থেকে শিক্ষা নিয়ে নতুনটাকে মেরামত করা যেতে পারে। তো সেটা শুধু সময় নষ্ট করবে। তো সেই জায়গাটা যদি করতে পারেন সেটা আপনার পক্ষে বিশেষ ফলপ্রসূ হবে সমস্ত দিক থেকে। সন্তানের জায়গাও কিন্তু ভালো আপগ্রেডেশন আপনার শো করছে। কাজের জায়গায় মাঝারি প্রকৃতির গ্রোথ আপনার অন্তত আগামী 3.5 মাস অর্থাৎ 28 তারিখ থেকে সেটা শো করছে। তারপরে কাজের জায়গাতেও কিন্তু প্রপারলি আপনাকে গ্রোথ দেবে। কন্যার ক্ষেত্রে অর্থোপেডিক পোর্শন, লোয়ার কোমর থেকে পাদদেশ পর্যন্ত অংশ থেকে সাবধান। আর হচ্ছে যাদের হাইপার টেনশন বা কোনোভাবে অ্যাংজাইটি, হেডেন অ্যাংজাইটি এগুলো থাকে সেগুলো থেকে সাবধান। তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, তুলা লগ্নের ক্ষেত্রে যতদিন শুক্র বকরি না হবে ততদিন যে স্টেটটাতে এই অ্যাসেন্ডেন্টের মানুষেরা থাকবে নাকি, সেটা হচ্ছে টু সাম এক্সটেন্ট ট্র্যাঙ্কুইলিটি, টু সাম এক্সটেন্ট পিস, টু সাম এক্সটেন্ট ওরিয়েন্টেশন ওভার দেয়ার রেসপেক্টিভ হাউসেস, এইখানেই কিন্তু থাকবে। পরিবার কেন্দ্রিক, পরিবারের এসে যে পরিবারের খুব বেশি উপকারে লাগবে এরকম ব্যাপার নয়, কিন্তু পরিবারের সাথে সে অ্যাসোসিয়েটেড হয়ে লিপ্ত হয়ে থাকবার চেষ্টা করবে। তার ধরুন স্বামী বা স্ত্রী, তার সন্তান সন্ততি এদের সাথে লিপ্ত হয়ে থাকবার চেষ্টা সে করবে। এবং পিসফুলি, খুব একটা যে কোনো কিছুতে এন্ডেভার দেওয়া বা খুব একটা যে কোনো কিছু নিয়ে খুব একটা অতিরিক্ত চিন্তা করা এরকম স্টেট শো করছে না। একটা বলতে পারেন এক ধরনের স্থির জলাশয়ের মতন অবস্থা চেষ্টা করছে। যদিও মাথায় ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশনের ব্যাপারটা থাকবে, কারণ মঙ্গল বকরি থেকে মার্গী হয়ে যাবে 24শে ফেব্রুয়ারি, কিন্তু তার এক্সশন স্টেটটা থাকবে 6ই মার্চ পর্যন্ত। তো তার আগে শুক্র, আমাদের আলোচনা যেহেতু 2রা মার্চ পর্যন্ত এই পর্বে, প্রথম পর্বে, সুতরাং সেক্ষেত্রে এটা প্রিভেইল হচ্ছে না। অর্থনৈতিক চিন্তাটা মাথায় থাকবে বেশি পরিমাণে। এই চিন্তাটা কিন্তু বহু ক্ষেত্রে হিডেন থাকতে পারে। পরিবারের যারা লোকজন আছেন কোনো একজন যদি শোনেন তাহলে আরেকজন চেষ্টা করবেন বিষয়টাকে ডাইলিউট করতে, গল্প করতে, কথা বলতে, নর্মাল খুব হালকা ধরনের কথাবার্তা বলতে, যেগুলোতে মানুষ অত গভীর চিন্তার মধ্যে না ঢোকে এবং অতিরিক্ত চিন্তা ভাবনা করে শরীরকে যাতে খারাপ না করে ফেলে। হাই ব্লাড প্রেশার এবং প্যানক্রিয়াস থেকে যত্ন রাখবার চেষ্টা করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে বলে রাখি, রিলেশনশিপ, এটা হচ্ছে প্রথম শব্দ, বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস মেনটেন করার চেষ্টা করবেন। সন্তানকে নিয়ে বেশি উদ্বিগ্নতা পোষণ করবেন না, কারণ সেটা যে খুব একটা নেগেটিভ ইমিডিয়েট শো করছে সেরকম কিছু নয়। তবে হ্যাঁ, ভিজিলেন্সটা সবসময় রাখবেন। যদি একদম জাস্ট অ্যাডলোসেন গ্রোথ পেরিয়ে 14-15 বছর বয়স এরকম, ভিজিলেন্সটা রাখবেন, যেহেতু রাহু আছে। যাই হোক, কিন্তু উদ্বিগ্নতা করবেন না। সন্তানের জন্য অতিরিক্ত চিন্তা ভাবনা, অতিরিক্ত অর্থ সঞ্চয়, এই করতে হবে সেই করতে হবে, যদিও সেটা আমার ব্যক্তিগত মত, কিন্তু আপনার ছক অনুসারেও সেরকম কিছু না করাটাই এই মুহূর্তে শ্রেয়। যারা কনভেনশনাল সার্ভিস করেন, যে কোনো রকম চাকরি করেন, তাদের ক্ষেত্রে আমি বিরাট কিছু গ্রোথ দেখতে পাচ্ছি না। খুব মডারেট লেভেলের গ্রোথ আছে। একান্ত যদি কারোর জন্মছকে স্যাটার্ন অত্যন্ত বলি হয় তাহলে সে গ্রোথ পাবে মার্চ মাসের মিড থেকে মে মাসের মিডের মধ্যে, কিন্তু তার বাইরে কিন্তু খুবই সাধারণ লেভেলের গ্রোথ দেখা যাচ্ছে। জীবনে কোনো নতুন ক্যারেক্টার আসা, সেটা রেসপেক্টিভ, এবং অবশ্যই আপনি যেরকম গুণ খুঁজছেন তার কাছাকাছি গুণ সম্পন্ন আসা, বা কিছু ক্ষেত্রে সৌন্দর্য বা ওপর চটক, যেটাকে আমরা
নর্মালি বলে থাকি, সেটা একটু বেশি হওয়ার আশঙ্কা এ সময় থাকবে। বাট আপনি সেটা তার সাথে মিশে কথা বলে কিছুটা জাজ করবার চেষ্টা করবেন যে বিষয়টা কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভীষণ আপস অ্যান্ড ডাউনস যাবে, ভীষণভাবে। হ্যাঁ, পয়সা 3 দিন আসলো বা 4 দিন একদম ব্লকড হয়ে যাবে। তার ফলে মোটের ওপরে কিন্তু যে পয়সার একটা বিরাট রকম সঞ্চয়, সেরকম কিছু কিন্তু এক্ষেত্রে শো করছে না। আর যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে, যদি আপনার একের বেশি সন্তান থাকে, 2 বা 3 যেরকমই হোক, তাহলে বড় সন্তান যিনি আছে তার হেলথের প্রতি, বিশেষত শরীরের যে মেজর অর্গান আছে সেই হেলথের প্রতি কিন্তু নজর দেবেন। যদি কোনো শরীরের কোনো অর্গান দুর্বল হয়, চিকিৎসকের ওষুধপত্র খান, তাহলে সেই জায়গায় কিন্তু একটু বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। নিজের শরীরের ক্ষেত্রে বলবো, লোয়ার লিভার, গল ব্লাডার, এই পোর্শন, ডান দিকের কিডনি নজর রাখবেন। আর যদি কোনোভাবে কনস্টিপেশন রিলেটেড সমস্যা থাকে, পাইলস ফিশারের সমস্যা, তাহলে কোলন, অ্যানাসের যত্ন নেবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন, খেয়াল রাখবেন। ভেহিকেল চালাবেন কিন্তু খুব সাবধানে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th এবং 10th হাউসের লর্ড, রাজ্যকারী প্ল্যানেট, সে আপনার 3rd হাউসে থাকবে এবং উইল মেক আ লট অফ কনফিউশন অ্যান্ড ডাইলেমা প্রচুর, এবং কমিউনিকেশনের জায়গায় ভীষণভাবে বাধা সৃষ্টি করবে। বিশেষত আপনি যদি ব্যবসায়ী হন, হয়তো কারোর সাথে একটা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনার সকালে আলোচনা আছে, আপনি যাবেন, তো দেখবেন তার আগে আপনি নিজেই কনফিউজড যে কি কথা বলবেন, কি বলা উচিত, কি বললে অর্ডারটা নিজের দিকে আনা যায়, এরকম সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আপনি খুব কনফিউজড থাকবেন। এবং এক্সপেন্ডিচার পার্ট ভীষণ হাই দেখাচ্ছে এ সময়, এবং মাথা থেকে চিন্তা আগামী 2.5 মাসের জন্য বেরোবে না এই সময়। একদম মানে এটা শুরু হয়ে গেছে অলরেডি। শুক্র যখন মানে পুরো যে এই মাসটা ধরে রয়েছে কুম্ভের ঘরে, এই সময় থেকেই শুরু হয়ে গেছে, অ্যান্ড ইট উইল বি কন্টিনিউইং দ্য নেক্সট 2.5 মান্থস। তো ভীষণ পরিমাণে একটা মেন্টাল প্রেশারে রাখবেন, পরিবারের মধ্যে সামঞ্জস্য রাখবেন। আপনি যদি পরিবারের মানে হেড হন, তাহলে আপনার স্পাউসের সাথে, সন্তানের সাথে, মা বাবার সাথে, সবার সাথে না আপনি একটা মেন কোঅর্ডিনেটর হিসাবে কাজ করবেন এবং শান্ত থাকবার চেষ্টা করবেন। কারণ শুক্র যেখানে প্রবেশ করবে তার থেকে 4র্থ স্থানে মঙ্গল বক্রী থাকবে, তো সেটা খুব বেটার সিচুয়েশন নয়। মঙ্গলের 10th হাউসে, মঙ্গল যেখানে থাকবে তার 10th হাউসে শুক্র এবং রাহু অবস্থান করবে, যেটাও খুব বেটার অবস্থান নয়। হঠকারিতা এবং হঠকারিতার ফলপ্রসূ হিসাবে 3rd হাউসের মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে মানুষকে সেই হঠকারিতার আবেশের মধ্যে নিয়ে নেয়। অর্থাৎ বলতে পারেন যে এক ধরনের ভাবনা চিন্তা না করে কাজ করা, দুম করে ডিসিশন নিয়ে নেওয়া, এই ধরনের কিছু কাজ কিন্তু হতে থাকে, সেটা থেকে একটু খেয়াল রাখবেন। আর প্রমিস করলে সেটাকে অবশ্যই করবার চেষ্টা করবেন। আমি মানে 3টে জোডিয়াক সাইনকে বলবো, আপনি রাশি দেখে দেখুন, লগ্ন দেখে দেখুন, রবি লগ্ন দেখে দেখুন, যা খুশি দেখে দেখুন, সেটা হচ্ছে বৃষ, সিংহ এবং মকর। যদি কথা দেন তবে কিন্তু অবশ্যই কথা মেনটেন করবার চেষ্টা করবেন। পিতার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব নজর দেবেন। এটা কিন্তু 18 তারিখের পর থেকে, 18ই জানুয়ারির পর থেকে কিন্তু জায়গাটা খারাপ দেখাচ্ছে, এবং এটা কিন্তু আগামী 3.5 মাস খারাপ থাকবে। তো সেই ব্যাপারেও সচেতন থাকবেন আর কি, যতটা সম্ভব। যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে যদি একটু বাইরে গিয়ে কাজ করতে পারেন, মনে করুন আপনি ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন, তো সেই কাজের সাথে সাথে যদি আপনি কোনো ওয়াটার রিলেটেড কাজ করছেন, বা ধরুন ইলেকট্রিসিটি, বা ধরুন মডিউলার কিচেন, এরকম ফিল্ডে কিছুটা কাজ করছেন,
তাহলে কিন্তু সেটা, বা ক্যাটারিং এর কাজ করলেন কিছু আপনার ফিল্ডের কাছাকাছি জায়গায়, যেটা ম্যানেজমেন্টেরই ফিল্ড কিন্তু একটু ডিফারেন্ট কাজ করবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনার অনেক বেশি পজিটিভ ইফেক্ট আসবে। যাদের ক্ষেত্রে প্যানক্রিয়াস এবং লিভার তার সাথে গল ব্লাডারের সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যতটা পারবেন বাক সংযম করবেন। 4th এবং 9th হাউসের লর্ড তো রাজ্যকারী প্ল্যানেট শুক্র এখানে, তো সে রাহুর সাথে অবস্থান করবে একদম পেছন দিকেই, মানে তার পেছন দিকেই বুধ থাকবে, তো কাছাকাছি সময় থেকেই অবস্থান করবে। তো খেয়াল রাখবেন যতটা সম্ভব কথাবার্তার প্রতি নজর দেওয়া। কথাবার্তা যদি কোনোভাবে অগ্রপশ্চাৎ হয় তাহলে কিন্তু আপনি বেশ কিছু বিড়ম্বনার মধ্যে জড়িয়ে যাবেন। খারাপ দশায় থাকলে, মনে করুন বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা বা কেতুর অন্তর্দশা বা ভাইস ভার্সা, এরকম কিছু ফেজে আছেন, বা ধরুন মঙ্গলের দশা, রাহু বা কেতুর অন্তর্দশা বা ভাইস ভার্সা, যেরকম আপনি কিন্তু খুব বিড়ম্বনায় জড়িয়ে যাবেন এবং সামান্য কথা থেকে ব্যাপারটা কিন্তু হিন্দিতে বলে না যে বাত কা বতঙ্গার বানা দিয়া, এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা আছে। খুব কেয়ারফুল এই সময়টা। ফাইন্যান্সিয়াল লস বা কাজ করে যে ফিনান্সের যে মোড়টা ঘরে তোলা, সেই জায়গাটায় কিন্তু বিশেষ বাধা হবে। দেখা যাবে যে লভ্যাংশ আসলো সেটাকে আপনি অন রোডই আপনি আবার ইনভেস্ট করে দিলেন, রিইনভেস্ট করে দিলেন যে আরও টাকা আসবে। তার ফলে হয়তো সেটা ভবিষ্যতে আসবে 2-3 মাস পরে, কিন্তু ইমিডিয়েট সেটা আসার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। ফুড, ফ্যামিলি, ফিনান্সের ক্ষেত্রে কিন্তু এক ধরনের পালসিং এফেক্ট দেবে। মাঝে মাঝে টাকার ফ্লো আসবে, তখন 2-1 দিন বেটার যাবে। সেটা আমি মান্থলি প্রেডিকশন আপনাদের যখন বলবো তখন সেটাতে বলে দেব। আর যখন কম হবে তখন কিন্তু সেই ব্যাপারটা একটু ক্রাইসিসও তৈরি করবে, অর্থাৎ ফিনান্সের ন্যাচারাল ফ্লোটাকে কিন্তু কিছুটা ডিস্টার্ব করবে। কারুর যদি ভালো দশা থাকে, মনে করুন 50 বছরের পরে ভালো দশায় আছেন এবং শনি কোনো জলকারক ঘরে অবস্থান করছে, কর্কটের ঘরে, বা ধরুন আমাদের শুক্রের ঘরে, বা মঙ্গলের ঘরের প্রথম দিকে, বা ধরুন মিনের ঘরে অবস্থান করছে, বৃষের ঘরেরও মনে করুন শেষের দিকে অবস্থান করছে, এরকম জায়গায় থাকতে পারে কিন্তু আপনি এ সময় যথেষ্ট বেনিফিট পাবেন। ফাইন্যান্সিয়াল জায়গা অবশ্যই দশাটা ভালো থাকতে হবে, না হলে কিন্তু সেই এফেক্ট আপনি 50% পাবেন আর কি। শরীরের জায়গায় বলবো, যাদের ক্ষেত্রে কোনোভাবে মনে করুন যে মুখগহ্বরে কোনো রকম সমস্যা আছে, সেটা টিথ রিলেটেড হতে পারে, সেটা মানে ম্যালসেল প্রলিফারেশন রিলেটেড হতে পারে, থ্রোটে হতে পারে, আপার চেস্টে হতে পারে, সেই সংক্রান্ত জায়গায় যদি কোনো রকম অ্যাবনর্মালিটি দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তার সাথে আপার অ্যাবডোমেনেরও কিন্তু যত্ন নেবেন, স্টমাক এবং আপার লিভারের যত্ন নেবেন, আপার ইন্টেস্টাইনের যত্ন নেবেন। চেষ্টা করবেন শরীরে মানে তামসিক প্রভাব বৃদ্ধি করে বা তামসিক খাবার, সেগুলো থেকে যথেষ্ট মানে নিজেকে রিফ্রেইন রাখা যতটা সম্ভব, তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে। শরীরকে সুস্থ রাখতে পারলে আপনি অনেকটা কাজে ইনপুট আপনি দিতে পারবেন। যদি অনেকে কোলাবোরেশনে কাজ করেন, আমি কুম্ভের ক্ষেত্রে দেখেছি ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত হার্ড কাজ, যেগুলো সবার দ্বারা সম্ভব নয়, সেই জাতীয় কাজ এরা খুব অনায়াসে করে দেয়। তো সেই সংক্রান্ত কাজ যদি করেন সেই কাজেও আপনি সফলতা পাবেন, তবে সেটা একদম ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে পাবেন, মঙ্গল ডাইরেক্ট হওয়ার পর থেকে। বাট মোটের উপরে কিন্তু সময় খারাপ নেই। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনকে একটুখানি কেয়ার করবেন। কিছু জায়গায় যদি শান্ত থেকে পরিস্থিতি থেকে অনেকটা বেশি উত্তরণ ঘটানো যায় তাহলে সেটা চেষ্টা করবেন। শান্তি এনিহাও বজায় রাখবার চেষ্টা করবেন।
স্পাইনাল কর্ডে যাদের কোনো রকম সমস্যা আছে, মানে ভার্টিব্রাতে সমস্যা রয়েছে, বা মনে করুন এলবো রিলেটেড জায়গায়, টেনিস এলবো বা অন্যরকম জায়গায় সমস্যা রয়েছে, বা ধরুন হাতের একদম কবজি এরিয়াতে প্রবলেম রয়েছে, ফ্যালাঞ্জেস এরিয়াতে প্রবলেম রয়েছে, তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা বিভিন্ন রকম ব্লাড থিনার জাতীয় ওষুধ খান, তারা কিন্তু অবশ্যই এক নির্দিষ্ট সময়, যে সময় চিকিৎসক বলেছেন সেই সময় কিন্তু ভিজিট অবশ্যই করিয়ে নেবেন তাকে দিয়ে। লাস্ট পার্ট বলবো, সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে। দেখুন, বহু লোক বলবে যে মীন লগ্নের ক্ষেত্রে শুক্র এক্সল্টেড হয়ে তার লগ্নে প্রবেশ করছে, তো ইট ইজ আ কাইন্ড অফ রাজযোগ মুক্ত। তো যারা আছেন তারা নিজেদের জীবন দিয়ে দেখবেন, রাজযোগ হতে গেলে অনেকগুলো যোগ তার সাথে হতে হয়। রাজা হতে গেলে শুধু একা রাজা হওয়া যায় না, তার সাথে অনেক রকম ফ্যাক্টর থাকে, তারপরে হয়। তো সেই ফ্যাক্টরগুলো একেবারেই নেই এই মুহূর্তে। সুতরাং সেই ফল যেটা প্রদান করবে, হ্যাঁ নেগেটিভ করবে না, কিন্তু যতটা প্রদান করার দরকার তার কিন্তু ওই 35 থেকে 50% পর্যন্ত প্রদান করবে, অ্যাজ পার দ্য ইন্টেন্সিটি অফ দশা। যত ভালো দশায় যাবে সেটা ম্যাক্সিমাম 50 অব্দি যেতে পারে, খারাপ দশায় থাকলে 30-35% মতন ফল প্রদান করবে। কিরকম ফল প্রদান করবে? প্রথম যেটা, দাম্পত্য জীবনের সুখ আনবে। অলরেডি সময়টা কিন্তু স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, ডিসেম্বর মাসের ফ্যাগ এন্ড থেকে স্টার্ট হয়ে গেছে, মোটামুটি 22-23 তারিখের পর থেকে আস্তে আস্তে, যখন থেকে মানে ধনিষ্ঠা নক্ষত্রে শুক্র ঢুকে গেছে, এখন সেটা অনেক ইন্টেন্সিফাইড ফল দেবে এখানে এসে। তাছাড়া মনে করুন আপনার ব্যক্তিগত জীবনেও গ্রোথ অ্যান্ড প্রসপারিটি উইল বি কামিং, দেবে সেটা। যদিও শুক্র কিন্তু আপনার 3rd এবং 8th হাউসের লর্ড, এটা কিন্তু মানে মাথায় রাখবেন। 3rd এবং 8th হাউসের লর্ড যখন আপনার অ্যাসেন্ডেন্টে ঢুকে সে এক্সল্টেড হবে, সে কিন্তু যেরকম পজিটিভ রেজাল্ট দেবে, সেলফ গ্রোথ দেবে, আপনার স্যালারি বলুন, আপনার স্টেটাস বলুন, সেগুলোকে আপনার ইনক্রিজ করবে, নলেজ অ্যাকুয়ারিং ক্ষমতা আপনার প্রচুর পরিমাণে বাড়াবে, ভালো কিছু গুরু বা ট্রেনার বা টিচারের সংস্পর্শে আপনি আসতে পারবেন। সেরকম যেহেতু রাহু আছে, এটা 1 নম্বর, এবং শুক্র যেহেতু এখানে 3rd এবং 8th হাউসের লর্ড, তো সেহেতু এখানে বহু জায়গায় প্রতিবন্ধকতার মধ্যে প্রথম হচ্ছে প্রচুর কমিউনিকেশন গ্যাপ এখানে তৈরি করে। এবং যেহেতু লগ্নপতি এবং 3rd হাউসের লর্ডের মধ্যে এখানে বিনিময় হয়েছে, এবং তার সাথে 10th হাউস এবং 8th হাউসের লর্ডের মধ্যেও এখানে বিনিময় হয়েছে, তার ফলে কাজের জায়গায় কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি আপনার বেড়ে যাবে। আপনি মনে করুন 7 ঘন্টা কাজ করছেন প্রত্যেক দিন, আপনাকে 10 ইউনিট কাজ করতে হচ্ছে, দেখা যাবে যে 8 ঘন্টায় 15 ইউনিট কাজ করতে হবে, মাথা তুলতে পারবেন না। হ্যাঁ, তার জন্য আপনি সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব কিছু পাবেন, হয়তো মানসিক শান্তিও পাবেন কিছুটা, অন্তত প্রাথমিক ক্ষেত্রে, কিন্তু সময় আপনার ক্ষেত্রে কিন্তু শ্রিঙ্ক করে যাবে। এটা একটা ঘোড়ার প্রচুর যোগ রয়েছে ভ্রমণের, এবং সেটা খুব দূরে নয়, তবে ভ্রমণে কিন্তু আপনি যদি ছকে সেরকম কোনো ডিস্টার্বিং কিছু না থাকে, আপনি সেখান থেকে প্লেজার পাবেন যথেষ্ট পরিমাণে। তার সাথে আপনার বেশ কিছু শত্রু যদি মনে হয় যে আমার সাথে এনমিটি করছে বা এরকম কিছু, যেরকম স্তরে হোক, সেটা আপনার কাজের জায়গা হোক, আপনার এলাকায় হোক, বাড়িতে হোক, তারা কিন্তু অটোমেটিক্যালি কিছুটা হতোদ্যম হয়ে যাবে। বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু তারা কিছুটা নিষ্ক্রিয় থাকবে এই সময়টা। তো এটাও আপনার ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা, যে চিন্তা থেকে আপনি বেরিয়ে সেই কাজ সময়টা আপনি বেটার কাজ ইউটিলাইজেশন করতে পারবেন, এটা পজিটিভ। সন্তান আসার কিন্তু এ সময় যোগ আছে, যারা মনে করছেন সন্তান নিতে চান এই ফেজে, তাদের কিন্তু আমি বলবো মে মাসের মোটামুটি এন্ডের মধ্যে খুব বেটার যোগ আছে, বা সন্তান যদি অলরেডি থেকে থাকে তাহলে তারও কিন্তু আপগ্রেডেশন খুব বেটার শো করছে। বিশেষত মার্চ মাস থেকে কিন্তু
ভালোই শো করছে, তো সেটাও পজিটিভ জায়গা। শরীরের ক্ষেত্রে বলবো, যাদের ক্ষেত্রে হেভি কনস্টিপেশন বা কোনোভাবে অপারেশন হয়েছে, এরকম কোনো পেশেন্ট, আইজে প্রবলেম রয়েছে, বাদিকের লাঙে প্রবলেম রয়েছে, এগুলো যদি থাকে, স্কিনের সমস্যা, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, নমস্কার।